বিয়ের পর সবটা পুষিয়ে দিব। রেলিং ঘেঁষে দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। ফাহাদের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে প্রিয়া, অপর হাতের আঙুল ফাহাদের হাতের আঙুলে সীমাবদ্ধ। মাথার উপর মস্ত বড় একটা চাঁদ, চাঁদের আলোতে ফাহাদকে দেখছে প্রিয়া। ফাহাদ যখনই তাকায় তখনই প্রিয়া চোখ সরিয়ে নেয়। ফাহাদের দিকে তাকিয়ে প্রিয়া বলল, আচ্ছা একটা কথা বলি। বলো। সবসময় এভাবে ভালোবাসবেন তো? না, প্লিজ। এর চেয়ে অনেক বেশি ভালোবাসবো। কখনো চেঞ্জ হয়ে যাবেন না, তাহলে ভালোবাসার প্রতি বিশ্বাস সারা জীবনের জন্য উঠে যাবে। সারা জীবন ভালোবাসবো। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রিয়া বলল, জানেন, একটা ছেলেকে খুব বেশি ভালোবাসতাম। ফাহাদ এবার প্রিয়াকে সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলল, তুমি ভালোবাসতেও জানতে? আমি তো ভাবতাম তুমি খুবই আনরোমান্টিক, ভালোবাসায় অ্যালার্জি আছে তোমার। ভালোবাসা নিয়েই আমার সমস্যা শুরু থেকেই ছিল। মাঝখানে ভালোবাসা নিয়ে স্বপ্ন বুনতে শুরু করি। তারপর তারপর প্রিয়া হারিয়ে যায় সেই শুরুর দিকে। তখন ক্লাস 10-এ পড়ে প্রিয়া। সারাদিন বান্ধবীদের নিয়ে হাসি ঠাট্টা ঘোরাঘুরি আড্ডা দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো। প্রিয়াদের ফ্রেন্ডের একটা গ্যাং ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন ছিল যারা রিলেশন করত। রিলেশনের প্রথম কয়েক মাস ভালোই যেত, বান্ধবীরা চুটিয়ে প্রেম করত। এরপর একটা সময় থেকে মনোমালিন্য ঝগড়া লেগেই থাকতো। ক্লাসে বসে বসে কাঁদতো, মন খারাপ করে থাকতো। এইসব বিষয়গুলো খুব বিরক্ত লাগতো প্রিয়ার। এসব ভালোবাসা নাকি আজাইরা সময় কাটানো প্রিয়া ভেবে পেত না। বান্ধবীদের জন্য খারাপও লাগতো। এদের মধ্যে প্রিয়ার সবচেয়ে ভালো বান্ধবী ছিল রাহা। একটা সময়ে রাহাও রিলেশন করে। প্রিয়া বারবার বারণ করা সত্ত্বেও শোনেনি। রাহা বলতো, ছেলেটা আমায় খুব ভালোবাসে রে। রিলেশনের 4 মাস পর্যন্ত খুব প্রেম চলল দুজনের। এরপর আবারও সেই ঝগড়ার পূর্ব শুরু। প্রিয়া ক্লাসে দেখে রাহা কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? কান্নার জন্য কথাই বলতে পারছে না রাহা। হলে হয়েছে তো, ফ্যাস ফ্যাস করে কান্নার কি আছে? প্রিয়া রাহাকে ধমক দিয়ে বলল, এই কান্না বন্ধ কর। 100 বার বলেছিলাম এসব রিলেশনে যাওয়ার কোনো দরকার নেই। শুনেছিস আমার কথা? এখন কেন কাঁদছিস? রাহা কোনো রকমে কান্না থামিয়ে বলল, এসব ফালতু প্রেমের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলি? এখন চল ফুচকা খাবো। রাহাকে টেনে বাহিরে নিয়ে আসে প্রিয়া। ফ্রেন্ডরা মিলে জমিয়ে আড্ডা দেয় আর ফুচকা খায়। ওদের ফ্রেন্ড সার্কেলের কারো মন খারাপ থাকলে কেউই কখনো স্কুল মিস দিত না, কারণ একমাত্র ওলাই ছিল যারা মন খারাপের ওষুধ ছিল। বিশেষ করে প্রিয়া। প্রিয়া বকবে, খুব বকবে প্রথমে, এরপর আদর করে ফুচকা আচার আইসক্রিম খাওয়াবে, হাসাবে। কিছুদিন পর রাহার বয়ফ্রেন্ডের সাথে রাহার ঝগড়া মিটে যায়। টেস্ট পরীক্ষা পর্যন্ত ভালোই চলছিল সবকিছু, কিন্তু রাহার বয়ফ্রেন্ড একেবারের মতো ব্রেকআপ করে দিয়ে অন্য মেয়ের সাথে রিলেশনে যায়। রাহা এটা মানতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তখন ওর বাড়ির সবাই ওর দিক দিয়ে দেয়। রাহার আর এসএসসি পরীক্ষা দেওয়া হয় না। এই ঘটনার পর প্রিয়ার আরো রাগ খুব হয় ভালোবাসার প্রতি। প্রিয়ার ধারণায় জন্ম নেয় ভালোবাসা মানেই কষ্ট। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা এসে পড়ে। খুব ভালোভাবে সব পরীক্ষা শেষ হয়। এরপর আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেলের অনেকেরই বিয়ে হয়ে যায়। যে কয়জন থাকে সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। স্কুল লাইফের পরিচিত গ্যাং আলাদা হয়ে যায়। কলেজের প্রথম দিনেই ভালোবাসার অধ্যায়ে পা দিয়ে ফেলে প্রিয়া। গেটের সামনে অনেক মানুষ। প্রিয়ার বাবা কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি চলে যায়। প্রিয়া গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই কয়েকটা ছেলে হাসাহাসি শুরু করে দেয়। হাসির কারণ কি প্রিয়া বুঝলো না। এমনিতেই কলেজের প্রথম দিন, তার মধ্যে আবার একা, খুব আনইজি ফিল করে প্রিয়া। ছেলেগুলো শিহাবকে ধাক্কা দিয়ে বলে, এসব ফালতু প্রেমের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলি? এখন চল ফুচকা খাবো।
রাহাকে টেনে বাহিরে নিয়ে আসে প্রিয়া। ফ্রেন্ডরা মিলে জমিয়ে আড্ডা দেয় আর ফুচকা খায়। ওদের ফ্রেন্ড সার্কেলের কারো মন খারাপ থাকলে কেউই কখনো স্কুল মিস দিত না, কারণ একমাত্র ওলাই ছিল যারা মন খারাপের ওষুধ ছিল। বিশেষ করে প্রিয়া। প্রিয়া খুব বকবে প্রথমে, এরপর আদর করে ফুচকা, আচার, আইসক্রিম খাওয়াবে, হাসাবে। কিছুদিন পর রাহার বয়ফ্রেন্ডের সাথে রাহার ঝগড়া মিটে যায়। টেস্ট পরীক্ষা পর্যন্ত ভালোই চলছিল সবকিছু, কিন্তু রাহার বয়ফ্রেন্ড একেবারের মতো ব্রেকআপ করে দিয়ে অন্য মেয়ের সাথে রিলেশনে যায়। রাহা এটা মানতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তখন ওর বাড়ির সবাই ওর দিক দিয়ে দেয়। রাহার আর এসএসসি পরীক্ষা দেওয়া হয় না। এই ঘটনার পর প্রিয়ার আরো রাগ খুব হয় ভালোবাসার প্রতি। প্রিয়ার ধারণায় জন্ম নেয় ভালোবাসা মানেই কষ্ট। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা এসে পড়ে। খুব ভালোভাবে সব পরীক্ষা শেষ হয়। এরপর আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেলের অনেকেরই বিয়ে হয়ে যায়। যে কয়জন থাকে সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। স্কুল লাইফের পরিচিত গ্যাং আলাদা হয়ে যায়। কলেজের প্রথম দিনেই ভালোবাসার অধ্যায়ে পা দিয়ে ফেলে প্রিয়া। গেটের সামনে অনেক মানুষ। প্রিয়ার বাবা কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি চলে যায়। প্রিয়া গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই কয়েকটা ছেলে হাসাহাসি শুরু করে দেয়। হাসির কারণ কি প্রিয়া বুঝল না। এমনিতেই কলেজের প্রথম দিন, তার মধ্যে আবার একা। খুব আনইজি ফিল করে প্রিয়া। ছেলেগুলো শিহাবকে ধাক্কা দিয়ে বলে। শিহাব হা করে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। শিহাবের বন্ধু রোমান চোখের সামনে তুড়ি বাঁচিয়ে বলল, ওই শালা, আমাদের গেমসের রুলস অনুযায়ী মেয়েটা তোর বোন লাগে, সো এভাবে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। চুপ কর, সব মেয়ে যদি বোন হয় তাহলে বউ হবে কে? আরে এভাবে পোল্টি খাচ্ছিস কেন? কথা ছিল এই মার্ক করা জায়গায় প্রথম যেই 10 জন মেয়ে পা রাখবে তারা তোর বোন। এই হলো 10 নম্বর মেয়ে। বাকিগুলোকে তো বোন বানাতে ঠিকই রাজি হয়েছিস। পরবর্তী আরো কয়েকশো মেয়েকে বোন বানাতে রাজি আছি, শুধু এই মেয়ে বাদে। প্রেমে পড়লি নাকি? বন্ধু হয়েছিস কি করতে? বন্ধু মনের কথা বুঝিস না? কিন্তু আবার কিন্তু কি? যা, মেয়েটার সব খোঁজ খবর জোগাড় কর। প্রিয়া ক্লাসে আসার পর থেকেই দেখছে গেটের সেই ছেলেগুলো উকিঝুঁকি মারছে। ক্লাস থেকে স্যার বের হওয়ার সাথে সাথে রোমান প্রিয়ার কাছে গিয়ে বলল, শিহাব তোমাকে দেখা করতে বলেছে। কে শিহাব? আমার বন্ধু। আমি চিনি না। আমি চিনিয়ে দিচ্ছি, চলো। পারবো না। শিহাব আসলে কিন্তু সিন ক্রিয়েট করবে। প্রিয়া খুব বিরক্ত হয়। বাধ্য হয়ে শিহাবের কাছে গিয়ে বলে, আঙ্কেল আমায় ডেকেছেন? আঙ্কেল ডাক শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শিহাব। বন্ধুরা সব হাসাহাসি করছে। শিহাব রেগে বাইক থেকে নেমে দাঁড়ায়। রাগী চোখে প্রিয়ার দিকে তাকিয়ে 1 পা 2 পা করে এগোতে থাকে। কলেজের মাঠের মধ্যে এমন এক অবস্থা, সবাই তাকিয়ে আছে। প্রিয়া এবার ভয় পাচ্ছে। শিহাব এমন এক কাণ্ড করলো, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শিহাব হুট করেই মাটিতে বসে হাত জোর করে বলল, বাবু ডাকো, জান ডাকো, জামাই ডাকো, তবুও প্লিজ আঙ্কেল ডেকো না। আরে আমি খাকে কি ডাকবো, সেটা তো আমার বিষয়। শিহাব উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাই বলে আঙ্কেল ডাকবে? ভাইয়া বললেও তো একটা কথা ছিল, অন্তত ছাইয়া হওয়ার একটা আশা থাকে। এই জন্যই প্রথম থেকে রাস্তাটা বন্ধ করে দিলাম। আপনার ধান্দা আমি বুঝিনি ভেবেছেন? আপনাদের মতো ছেলেদের আমি হারে হারে চিনি। আজ ভালোবাসার নাটক করবেন, 2 দিন পরই সেই ভালোবাসা ফুরুত। বাবা, এত কিছু জানো তুমি? আরো অনেক কিছুই জানি। তা কি কি জানো একটু শুনি। আপনাকে বলতে আমি ইচ্ছুক নই আঙ্কেল। উফ, আবার আঙ্কেল? শুনুন আঙ্কেল, আপনার এই সাঙ্গপাঙ্গদের নিয়ে হুটহাট ডেকে পাঠাবেন না। কথাগুলো বলেই প্রিয়া গট গট করে হেঁটে চলে গেল। শিহাবের বন্ধুরা সব হা করে তাকিয়ে আছে। দোস্ত, মেয়ে তো নয়, এটা পুরো ঝালমরিচ। শিহাব ভাবলেসিন ভাবে বলল,
সেটাই তো দেখছি রে। ইদানিং রিহান ছেলেটা প্রিয়াকে খুব জ্বালাচ্ছে। রিহান প্রিয়ার এক ব্যাচ সিনিয়র, একই স্কুলে পড়ার সুবাদে ওরা পরিচিত। প্রিয়া যখন 8-এ পড়ে তখন থেকেই রিহান প্রিয়াকে পছন্দ করে। 6 মাস প্রচুর পেছন পেছন ঘুরেছে, কিন্তু একদম পাত্তা দেয়নি। এরপর রিহান এসএসসি পরীক্ষা শেষে কলেজে গিয়ে রিলেশনে যায়। এসব খবরই প্রিয়ার কানে আসতো। প্রিয়া বড় বাঁচা বেঁচে যায় মনে মনে। এর মধ্যে রিহানের সাথে আর প্রিয়ার দেখা হয়নি। সবই তো ভালোই চলছিল। ওই দিন হুট করে কলেজে যাওয়ার সময় রিহানের সাথে দেখা হয়ে যায়। রিহানের পাগলামি তখন থেকেই। এর মধ্যেই শুনেছি রিহানের নাকি ব্রেকআপও হয়েছে, কিন্তু খবর কতটা সত্যি সেটা জানে না প্রিয়া। যাই হোক, প্রিয়ার জানার কোনো আগ্রহও নেই। ওই দিন দেখা হওয়ার পর থেকেই রিহান খুব চালাচ্ছে। হুটহাট করে ফোন দিচ্ছে, বাড়ির সামনে আসছে, কতগুলো নাম্বার যে ব্ল্যাক লিস্টে ফেলেছে তার কোনো হিসাব নেই। পুরনো প্রেম জেগে উঠেছে। সন্ধ্যার সময় প্রিয়া একটু পড়তে বসেছিল, তখনই আননোন নাম্বার থেকে ফোন আসে। প্রিয়া শিওর হয়ে যায় যে এটা রিহানেরই কাজ। আজ একটা রামধলাই দিবেই দিবে। ফোন রিসিভ করেই প্রিয়া বলল, হারাম জাদা, আবার ফোন করেছিস? এই, তোর কি কোনো লাজ লজ্জা শরম নাই নাকি? এতদিন এতগুলো নাম্বার ব্লক করেছি, এরপরেও অন্য নাম্বার থেকে ফোন করেছিস? ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। আপু, আমি তো আজই তোমাকে প্রথম কল দিলাম। প্রিয়া এবার থতমত খেয়ে বলল, কে তুমি? আমি সোমা। কোন সোমা? কোথাকার সোমা? আমি কি চিনি? মেয়েটা কোনো উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, রিহানের সাথে তোমার কি সম্পর্ক? প্রিয়ার মাথায় এবার রাগে ফেটে যাচ্ছে। কোনো সম্পর্ক না জড়িয়ে একটা অপরিচিত মেয়ের কাছে শুনতে হচ্ছে কি সম্পর্ক। এর চেয়েও অপমানের কিছু হয় না প্রিয়ার কাছে। নিজের রাগকে সংযত করে প্রিয়া বলল, আগে তোমার পরিচয় দাও, তারপর আমি সব বলছি। আমি রিহানের গার্লফ্রেন্ড। কি? তুমি ছ্যাচড়াটার গার্লফ্রেন্ড? অথচ ওই ছ্যাচড়া কাল পর্যন্ত নিজেকে সিঙ্গেল বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছিল। আমি জানি আপু, এটা নিয়ে ওর সাথে আমার খুব ঝগড়াও হয়েছে। তুমি কোন কচুটা জানো? জানলে হুট করে এই প্রশ্ন কেন করলে যে রিহানের সাথে আমার কি সম্পর্ক? কেমন ছেলেকে ভালোবাসো যার চরিত্র খারাপ? একটা পাগলকে নিয়ে সারা জীবন থাকা যায়, কিন্তু চরিত্রহীন কাউকে নিয়ে থাকা যায় না। আমি বুঝতে পারছি ওর ওপর তোমার অনেক রাগ। আমি ওকে অনেকবার তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু বলিনি। এটাও বলেছি যে ও যদি তোমাকে চায় আমি নিজেই তোমাকে ওর হাতে তুলে দেব। What the? তুমি কে আমাকে ওর হাতে তুলে দেওয়ার? তোমার কি মনে হয় আমি রিহানকে ভালোবাসি? নো ওয়ে। এমন ক্যারেক্টারলেস ছেলে কখনো প্রিয়ার ভালোবাসা ডিজার্ভ করে না। আদারওয়াইজ আমি আগে রেহানকে ভালো না বাসলেও ভালো মানুষ ভাবতাম, কিন্তু এখন তো দেখছি সে একটা চরিত্রহীন ছেলে। গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়ের প্রতি যার ভালোবাসা জন্মায় সে নিঃসন্দেহে একজন খারাপ লোক। আর তুমি আগে কেন যোগাযোগ করনি আমার সাথে? তাহলে সামনে থেকে ছেঁচড়াটাকে একটা উচিত শিক্ষা দিতাম। আসলে অনেক ট্রাই করেছি, কিন্তু পাইনি। আমার ভাইয়াকে বলেছিলাম তোমার কথা। ভাইয়া ওর বন্ধুদেরও বলেছে। তারা আপনার কলেজে অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। বলেছে যে কয়েকদিনের মধ্যেই খুঁজে জানাবে। কিন্তু তার আগে আমি রিহানের ফোন নিয়ে তোমার নাম্বার নেই। খুব ভালো করেছো। যার সাথে জীবন জড়িয়েছো তাকে বলিও শুধু তোমাতেই যেন মত্ত থাকে। আর পার্সোনালি একটা কথা বলি তোমায়, আমি রিহানকে ঘৃণা করি, খুব বেশি ঘৃণা করি। ঠুস করে লাইনটা কেটে গেল। কি হলো, টাকা শেষ নাকি? ফোন রেখে দিল। ফোনটা হাতে নিয়ে খেয়াল করলো ফোন বন্ধ হয়ে গেছে। শিট। প্রিয়া ফোনটা চার্জে বসিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে সবার সাথে রাতের খাবার খেতে বসলো। প্রিয়াদের বাড়িতে অত বিলাসিতা নেই, কিন্তু মনের সুখটাই তো আসল, যেটা ওদের মধ্যে ছিল। দুই ভাইয়া ও বউ নিয়ে অন্য জায়গায় থাকে কাজের সুবাদে। এখানে শুধু প্রিয়ার বড় বোন লামিয়া, বাবা মা আর প্রিয়া থাকে।
লামিয়া পড়াশোনার পাশাপাশি হাসপাতালে রিসেপশনে জব করে। মেঝেতে পাটি বিছিয়ে খেতে বসেছে ওরা। রাতের খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, আলুর ভর্তা আর ডিমের তরকারি। ডিমের তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে প্রিয়া বলল, বুঝলে মা, ভেবেছি কয়েকটা মুরগি পালবো। হঠাৎ এই ভাবনা কেন? এই যে ডিম রান্না করো, এই ডিম কেনার টাকাটা বেঁচে যাবে। এত উন্নতির কথা কবে থেকে ভাবা শুরু করলি? জবে থেকে তোকে বিদায় করার ভূত মাথায় এসেছে। আমি কি তোর পাকা দানে মই দিয়েছি যে আমার বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিস? আমার ধান ক্ষেত থাকলে তো মই দিবি, কথা তো ওটা নয়। তোর বিয়ের জন্য ডিম বিক্রির টাকা জমিয়ে তোকে বিয়ে দেব। তোর খুব বেশি তাড়া থাকলে তুই বিদায় হ। তুই কি এখন বিয়ে করবি না আপু? না। না করলে না করবি, সেটা তোর ব্যাপার। কিন্তু আমার ইচ্ছে আছে, আমি একটা ডিমের দোকান খুলবো, যেই দোকানে শুধু ডিম বিক্রি হবে। দোকানের নাম কি দিব জানিস? না। লিমার ডিম স্টোর। শত হোক, তুই আমার বড় বোন, তোর প্রতি তো আমার আলাদা একটা টান আছে, বুঝিস না? লামিয়া জোরে একটা ধমক দিয়ে বলল, ওই লামিয়ার ডিম স্টোর মানে কি রে? হ্যাঁ, ডিম কি আমি পারবো নাকি? আমি এটা কখন বললাম? নামটা তো তেমনই শোনায়। দেখেছিস তোর থিঙ্কিং কতটা নিচু। আচ্ছা, তোর পুরো নাম জানো কি? লামিয়া ইসলাম মিম, তাই না? হোল স্কুল কলেজ লাইফে তো তোকে সবাই ডিম বলেই ডাকতো। ডিম থেকেই তো ছানার জন্ম, ছানা থেকে বড় মুরগি, আর তুই তো এখন বড় হয়েছিস। তাহলে লামিয়ার ডিম স্টোর নামটা কোন দিক দিয়ে খারাপ রে? লামিয়া দাঁত কটমট করে তুলে তাকিয়ে আছে। প্রিয়া খাওয়া শেষে তোয়ালা দিয়ে হাত মুছতে মুছতে বলল, আজকাল কারো ভালো চাইতে নেই। দুনিয়ায় ভালো মানুষের কদর কেউ করে না কখনো, একদিন বুঝবি। যা ভাগ। প্রিয়া ঘরে গিয়ে মোবাইল নিয়ে সোজা বারান্দায় গেল। কানে হেডফোন গুঁজে প্লে লিস্ট থেকে নিজের ফেভারিট গানগুলো শুনতে লাগলো। এর মধ্যে একটা গান একটু বেশি ভালো লাগে প্রিয়ার। প্রিয়া সবসময় মাঝখান থেকেই শোনে গানটার। চূড়া বালের পিছু টানে, বুঝি না এর ভাষার মানে, অশান্ত মন কেউ চাতন খোদা জানে। গানটা শুনতে শুনতে প্রিয়া ভাবে জীবন কি অদ্ভুত। একটু ভুল বোঝাবুঝি জীবন শেষ করে দিতেও দ্বিধাবোধ করে না, যেটা এই বখাটের শর্ট ফিল্ম দেখলেই বোঝা যায়। রাত 1টা পর্যন্ত বারান্দায় বসে বসে গান শোনে প্রিয়া। এরপর ঘুমাতে চলে যায়। লামিয়া একটা শোয়ার বালিশ বুকে জড়িয়ে অন্য পাশ হয়ে ঘুমিয়ে আছে। প্রিয়া গিয়ে পেছন থেকে লামিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। প্রিয়ার এক হাত এক পা লামিয়ার উপর। সারাদিনে যত ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, রাতে কেউই কাউকে ছাড়া থাকতে পারবে না। বিশেষ করে প্রিয়া যতই মুখে বলুক তোকে বিয়ে দিয়ে বিদায় করব, কিন্তু মনে মনে চাই বোন সারা জীবন ওদের কাছে থাকুক। সুন্দর এসব ভাবনা নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে প্রিয়া। সকাল 9:11। ঘুম ঘুম চোখে মোবাইলে টাইম দেখে প্রিয়া ধরপুরিয়ে বিছানায় বসে। 10টায় প্রিয়ার ক্লাস শুরু, তাও প্রথমেই ইংলিশ ক্লাস। এই ক্লাসে লেট করা মানেই ম্যামের ক্লাসে পাক্কা 45 মিনিট দাঁড়িয়ে থাকা। উফ, আর ভাবতে পারছে না প্রিয়া কখন রেডি হবে আর কখন খাবে। আজ তো কপালে শনির দশা আসছেই। আপুর উপর খুব বেশি রাগ হচ্ছে প্রিয়ার। ইচ্ছে করে ডাক দেয়নি, রাতে শোটটা এভাবে নিল। প্রিয়া মনে মনে 100টা গালি দিয়ে ফেলেছে। ঝটপট প্রিয়া ফ্রেশ হয়ে কলেজের ইউনিফর্ম পরে নেয়। আজ হিজাব বাঁধার একদম সময় নেই, তাই সাদা জর্জেট ওড়নাটা গলায় সুন্দর করে পেঁচিয়ে নেয়। লম্বা চুলগুলো একটা ছুটি করে। বাইরে প্রচুর ধুলাবালি থাকায় একটা মাস্ক পরে নেয়। এরপর নাকেই ব্যাগ নিয়ে দৌড় দেয়। মাঝ রাস্তায় পথ আটকে ধরে শিহাব ওর বন্ধুরা। প্রিয়ার মেজাজটা বিগড়ে যায়। এদেরকে এখনই আসতে হলো? প্রিয়া ওদের সাইড কাটিয়ে চলে যাওয়া ধরলেই
প্রিয়া কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছে। শিহাব চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, রিহানের সাথে কিসের টিফিসি চলছে? হ্যাঁ, আমাদের ছোট বোনের বয়ফ্রেন্ড হয় রিহান। কয়েকদিন পর ওদের বিয়ে, জানো? আর ওর পিছনে ঘুরঘুর করছো। প্রিয়া এতক্ষণে বুঝলো ওদের আসার কারণটা অন্য, অর্থাৎ রিহান ঘটিত। সুমা বলেছিল ওর ভাইয়াকে আমায় খোঁজার কথা। মেয়েটার সাথে কথা বলে একবারের জন্য মনে হয়নি ট্রেড দিতে বলেছে, কিন্তু এগুলো একটু বেশি লাফাচ্ছে মনে হয়। শিহাব এবার ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন বোবা? কথা বলতে পারো না? আর মুখে মাস্ক লাগিয়ে ঘুরছো কেন? খুলো বলছি, এক্ষুনি মাস্ক খুলো। আরে তাহলে ঢাকবে কেন? সবাইকে তো দেখানো উচিত। এবার প্রিয়া ক্ষিপ্ত গলায় বলল, জি আঙ্কেল, ঠিক বলেছেন। আমি ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করেছি। আপনি দিবেন ঠোঁটে? লাগিয়ে দিব, আমি ব্যাগে করে নিয়ে এসেছি। প্রিয়ার এমন কথায় সকলে হকচকিয়ে গেল। শিহাব ধমক দিয়ে বলল, এই মেয়ে, এত সাহস তোমার? দেখি মুখটা দেখাও দেখি, মাস্ক খুলো। মাস্ক আমি খুলতেই পারি, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতা আছে তো? কেন, তুমি কি কুইন আর এলিজাবেথ? তা নয়, তবে আপনার মাথা ঘোরানোর কথা। কাকে থ্রেট করতে আসছেন দেখেন। বলেই প্রিয়া একটানে মাস্কটা খুলে ফেললো। শিহাব লাফ দিয়ে বাইকে বসে পড়ল। কি হলো আঙ্কেল, ভয় পেলেন? সে এসব কি বলো? আর ওই সোহানের 12টা আমি বাজাচ্ছি আমাকে দিয়েই আমার হবু বউকে থ্রেট দেও না। আঙ্কেল, শিহাব বুকের বাম পাশে হাত রেখে বলল, উফ আল্লাহ, বুক মোচড় দেয়। প্লিজ আঙ্কেল ডেকো না, হার্ট অ্যাটাক করে মরেই যাব। বেশ, তবে মামা ডাকি কেমন? এভাবে আহত নিহত কেন করছো প্রিয়া? বেশ, তবে মামা ডাকি কেমন? এভাবে আহত নিহত কেন করছো প্রিয়া? আমি কি করলাম মামু? শেষ, আমি শেষ। ওরে তোরা কে কই আছিস? আমাকে হসপিটালে নিয়ে চল, পোস্টমর্টম করতে হবে। তখন রিপোর্টে স্পষ্ট আসবে প্রিয়ার কথার আঘাতে শিহাবের মৃত্যু। বিয়ের আগে বিধবা হলে তখন বুঝবি মজা। পাগল। বলেই প্রিয়া কলেজে চলে গেল। ফাহাদ প্রিয়ার কোলে মাথা রেখে বেমালুম ঘুমাচ্ছে। প্রিয়া হেসে দিল। কাকে শোনাচ্ছে তার অতীতের কথা? প্রিয়া ফাহাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকলো, শুনছেন? ফাহাদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। প্রিয়া আবার ডাকলো, আপনি ঘুমাচ্ছেন? ফাহাদ এবার একটু নড়ে চড়ে উঠল। ঘুম চড়ানো কণ্ঠে বলল, না না, তুমি বলো, আমি শুনছি। আপনার ঘুম পেয়েছে? আপনি বাড়ি যান। না, আমি তোমার কাছেই থাকবো, তুমি বলো। খুব বেশি ঘুম পেলে ভাইয়ের রুমে গিয়ে ঘুমান। ফাহাদ এবারও কোনো সারা শব্দ করলো না, আবার ঘুমিয়ে পড়েছে। প্রিয়া আর ডাকলো না, ঘুমাক। আজ এমনিতেও প্রিয়ার আর ঘুম আসবে না। পুরনো ক্ষত যে জেগে উঠেছে, কিন্তু যাকে শোনানোর জন্য এত আয়োজন, সেই তো গভীর ঘুমে আচ্ছন্ন। আচ্ছা, ফাহাদ কেন আর অতীত শুনতে চায় না? কেন সিরিয়াস হয় না? এর উত্তর ভেবে পায় না প্রিয়া। সাদের রেলিং এর কাছে লম্বা সরু একটা বেঞ্চ পাতা আছে, ওটার উপরই প্রিয়া বসে আছে। আর ফাহাদ প্রিয়ার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। প্রিয়া রেলিং এ মাথা ঠেকিয়ে আকাশ পানে তাকায়, বুকটা মোচড় দিয়ে ওঠে। বিশাল চাঁদ আকাশে আর অজস্র তারা। কতই না স্বপ্ন বুনেছিল শিহাবের সাথে আকাশের চাঁদ আর তারা দেখতে দেখতে। কত ভালোবাসা ছিল একটা সময় দুজনের মধ্যে, সব শেষ হয়ে গেল। আকাশের দিকে তাকিয়েই প্রিয়া আবার অতীতে ফিরে যায়। শিহাবের অমন পাগলামিকে বেশি দিন এড়িয়ে যেতে পারেনি প্রিয়া। সারাক্ষণ পিছে ঘুরঘুর করা, আর ক্লাস না থাকার সত্ত্বেও প্রিয়ার জন্য কলেজের সামনে অপেক্ষা করা, এসব খুব ভাবাতো প্রিয়াকে। এমনটা তো হওয়ার কথা নয়, কিন্তু হয়েছিল। এমনটাই হয়েছিল। রাত থেকে প্রিয়ার খুব জ্বর, গা পুড়ে যাচ্ছিল জ্বরে। ডাক্তারের কাছে গিয়ে ঔষধও আনে,
পরের দিন আর জ্বর নিয়ে কলেজে যেতে পারেনি প্রিয়ার মা। সেদিন সারাদিন ছটফট করেছে শিহাব। প্রিয়াকে একটা নজর দেখার জন্য উন্মাদ হয়ে যায়। কারো কাছেই প্রিয়ার কোনো ইনফরমেশন পায় না। প্রিয়ার বাড়ির অ্যাড্রেসও জানে না শিহাব। পরক্ষণে শিহাবের মনে হলো সুমার কাছে তো প্রিয়ার নাম্বার আছে, ওর নাম্বারটা নিলেই তো পারে। শিহাব তাড়াতাড়ি সুমাকে কল দেয়। হ্যালো শিহাব ভাইয়া। একটা হেল্প করবে? কি? প্রিয়ার নাম্বারটা দিবে প্লিজ। শিহাবের মনটা খারাপ হয়ে গেল। ফোন কেটে দিয়ে চুপ করে বসে রইল। রিহানের উপর রাগ হতে লাগলো। হ্যাঁ, রিহানের থেকেই তো প্রিয়ার বাড়ির অ্যাড্রেসটা নিতে পারি। যেই ভাবা সেই কাজ। রিহানের থেকে অ্যাড্রেস আর ফোন নাম্বার নিয়েই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাইরে প্রচন্ড বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে এই জ্বর নিয়েও বৃষ্টিতে ভেজার জন্য মায়ের কাছে বায়না ধরেছে প্রিয়া। মা তো এক কথায় বারণ করে দিয়েছে। শুধু তাই নয়, ভাই থেকে তালা দিয়ে রেখেছে। এই মেয়েকে দিয়ে একদম বিশ্বাস নেই, কখন জানি ফুরুত করে সাথে চলে যাবে। মন খারাপ করে প্রিয়া বিছানায় শুয়ে রইল। জ্বর তো অনেকটাই কমে গিয়েছে, একটু ভিজলে এমন কি ক্ষতি হবে। ওইদিকে বৃষ্টির প্রতিটা ফোঁটা প্রিয়াকে আহ্বান করছে, আর পাচ্ছে না প্রিয়া। বারান্দার দরজা খুলে বারান্দায় চলে গেল। বৃষ্টির পানি এসে বারান্দার ফ্লোর ভিজে একাকার হয়ে গিয়েছে। বাইরে প্রচন্ড বাতাস বইছে। বারান্দার গ্রিল ধরে চোখ বন্ধ করে বৃষ্টির স্বাদ নিচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়ে প্রিয়ার চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। অচমকা চোখ খুলে তাকাতেই প্রিয়া ভয় পেয়ে যায়। রাতের বেলায় বাড়ির সামনে ভূত আসলো নাকি? প্রিয়া ভালো করে তাকিয়ে দেখলো নিচে শিহাব দাঁড়িয়ে হাত নাড়ছে আর কি যেন বলছে। কথা শোনা যাচ্ছে না, তবে শিহাবকে ল্যাম্প পোস্টের আলোয় দেখা যাচ্ছে। প্রিয়া মনে মনে ভাবে, এই ছেলেকে পাগল নাকি? আমার বাড়ির সামনে কি করছে? তাও আবার শিহাব হাতের ইশারায় কি যেন বুঝাচ্ছে। প্রিয়া ঠিক বুঝতে পারলো না। ভালো করে হাতের ইশারা লক্ষ্য করতেই বুঝতে পারলো শিহাব ফোনের কথা বলছে। প্রিয়া তৎক্ষণাৎ রুমে এসে ফোন খুঁজতে লাগলো। কাজের সময় কোথায় যে যায় ফোন। সারা বিছানা খোঁজার পর ফোন পেল। 38টা মিস কল, তাও আননোন নাম্বার থেকে। নিশ্চয়ই শিহাব কল করেছে। প্রিয়া অবাক হলো। বাড়ির লোকজন ছাড়া আর গুটি কয়েক ফ্রেন্ড ছাড়া কেউ প্রিয়াকে ফোন দেয় না। এতবার তো নয়ই। প্রিয়ার মনে কেমন জানি ভালো লাগা শুরু করে। ভাবনার ঘোর কাটার আগেই শিহাব আবার ফোন দেয়। রিসিভ করবে নাকি করবে না ভেবে রিসিভ করেই ফেললো। প্রিয়া চুপ করে আছে, হার্টবিট কেমন যেন বেড়ে যাচ্ছে। উপাস থেকে শিহাব বলল, প্রিয়া। প্রিয়া চুপ। প্রিয়া, শুনছো তুমি? হ্যালো হ্যালো, শুনছো তুমি? হ্যাঁ শুনছি। তুমি এত স্বার্থপর কেন প্রিয়া? কি করেছি আমি? আজ কলেজে এলে না কেন? জানো কত কষ্ট হচ্ছিল আজ তোমায় না দেখতে পেয়ে। মনে হচ্ছিল দম আটকে মরে যাব। একদিন কলেজ যাইনি তাতে এই অবস্থা? একদিন কি কথা, আমি এক সেকেন্ডও তোমায় ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোমায়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তোমার বাসতে হবে না, আমি একাই ভালোবাসবো। পাগলামো বাদ দিয়ে এখন বাসায় যান। না, তুমি বারান্দায় আসো, তোমাকে দেখবো। পারবো না। কেন? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে কেন শুনবো আপনার কথা? তুমি কি আমায় সত্যি ভালোবাসো না প্রিয়া? না। আচ্ছা বেশ, আজ আমি সারা রাত তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজবো। প্রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শিহাব ফোনটা কেটে দেয়। প্রিয়া কল ব্যাক করে কিন্তু শিহাব রিসিভ করে না। প্রিয়া বারান্দায় গিয়ে হাতের ইশারায় চলে যেতে বলে, কিন্তু শিহাব সে কথার পাত্তা না দিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া রাগে গসগস করতে করতে রুমে এসে পড়ে। কাঁথা গায়ে চড়াতে আপন মনেই বলে, যা ইচ্ছে করুক, আমার কি তাতে? যখন ঠান্ডা লাগবে তখন একাই চলে যাবে। এসব উটকো ঝামেলায় একদম জড়ানো যাবে না। সেদে সেদে বাস খাওয়ার কোনো মানেই হয় না।
সকালবেলা ঘুম ভাঙতেই প্রিয়া আলমোড়া ভাঙলো। রাতের কথা মনে পড়ায় দৌড়ে বারান্দায় গেল, কিন্তু শিহাবকে দেখতে পেল না। আজ অনেকটাই সুস্থ প্রিয়া, তাই মায়ের বারণ না শুনে প্রিয়া কলেজে গেল। কলেজে গিয়েই প্রিয়া চমকে গেল, আজ কোথাও শিহাবকে দেখতে পেল না। প্রিয়ার তো খুশি হওয়ার কথা, কিন্তু মনের এক কোথাও যেন শূন্যতা বিরাজ করছে। তবে কি প্রিয়া শিহাবকে ভালোবেসে ফেলেছে? প্রিয়া আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। হাজার হোক, ওর জন্যই তো শিহাব আজ অসুস্থ। ছোট্ট একটা ম্যাচের সামনে এসে দাঁড়ায় ওরা। প্রিয়া বাড়িটা দেখে থমকে যায়। ব্যাচেলার বাড়ি, সব ছেলে মানুষ। প্রিয়ার কি যাওয়া ঠিক হবে? যদি কোনো ক্ষতি করে ফেলে? ছেলেদের দিয়ে তো একদম ভরসা নেই। বলতে বলতে দরজার সামনে কয়েকটা মেয়ে এসে দাঁড়ায়। প্রিয়া স্বস্তির একটা নিঃশ্বাস নিল। যেতে যেতে বলল, উনি মেসে থাকে কেন? ভেতরে গিয়ে দেখলো ছোট্ট একটা খাট পাতা আছে। খাটের পাশেই পড়ার টেবিল, জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট টলি, আর মাথার উপরে একটা সিলিং ফ্যান। ঘরটা বেশ পরিপাটি বলা চলে। শিহাব বিছানায় শুয়ে আছে। প্রিয়া রুমে যেতেই সবাই বাহিরে গেল। প্রিয়ার খুব ভয় করছিল, এভাবে একা ঘরে শিহাবের সাথে যদি কোনো অঘটন ঘটে প্রিয়া তো মরেই যাবে। প্রিয়া মনে মনে বলল, নো প্রিয়া, নো, তুই না ব্রেভ গার্ল, এইভাবে ভয় পেলে চলবে? ভয়কে জয় করতে হবে। প্রিয়া আস্তে করে ডাকলো শিহাবকে। শিহাব চোখ মেলে প্রিয়াকে দেখে খুশি হয়ে বলল, তুমি এসেছো? কিন্তু এগুলো কেমন পাগলামি বলেন তো? এইভাবে নিজের ক্ষতি করার কোনো মানে হয়? তুমি শুধু আমায় একটাবার ভালোবাসো প্রিয়া। ভালোবাসা কি জোর করেই হয়? আমার ভালোবাসা আসে না, পেইন ভালো লাগে না, কষ্ট সহ্য করতে পারি না একদম। আমি তোমায় একটুও কষ্ট দিব না। ওটা আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরাও বলতো, তারপর দেখতাম আমার বান্ধবীরা কাঁদে। আমি বাবা এসব সহ্য করতে পারবো না। শিহাব হাসলো, বলল, বেশ, তবে আমরা বন্ধু হই। বন্ধু হতে আমার কোনো অসুবিধা নেই। তখন থেকেই শিহাব আর প্রিয়া বন্ধু। একসাথে কলেজে যাওয়া, বাড়িতে পৌঁছে দেওয়া, কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়া, একসাথে কফি খাওয়া, ফুচকা খাওয়া, সবকিছু জুড়ে শুধু শিহাব জড়িয়ে গেল। কে যেন বলেছিল, একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, এদের মধ্যে যে কোনো একজন তো প্রেমে পড়বেই। শিহাব তো আগে থেকে প্রিয়াকে ভালোবাসে, এবার প্রিয়াও ভালোবেসে ফেলে শিহাবকে। শিহাব ইচ্ছে করেই ফ্রেন্ডশিপ করেছিল যাতে ভালোবাসার একটা সুযোগ পায়, হলো তাই। শিহাব পরীক্ষার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনা নিয়ে। এখন আর তেমন সময় দিতে পারে না প্রিয়াকে। তখন থেকেই প্রিয়া উপলব্ধি করতে পারে যে প্রিয়া ও শিহাবকে ভালোবেসে ফেলেছে। দুজনের ভালোবেসে একসাথে পথ চলা শুরুটা তখন থেকেই। এই ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়ায় প্রিয়ার জীবনে। শিহাবের পরীক্ষা শেষ, ভালো একটা চাকরিও করছে এখন। প্রতি শুক্রবারটা প্রিয়ার জন্য বরাদ্দ রাখে শিহাব। শুক্রবারে প্রিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, গোসল হয়ে রেডি হতে হবে। ঘুম ঘুম চোখে ওয়াশরুমে এগিয়ে যাচ্ছিল প্রিয়া। এতক্ষণ শুধু মেজো খালামণি চেপে ধরলেও এখন চোখ দিয়েছে লামিয়া, মা, নানু আর ছোট খালামণি। মাঝখানে প্রিয়া একদম চাপা সুটকি হয়ে যাচ্ছে। ওদের সবার সাথে প্রিয়া অনেক ফ্রি, সব কথাই ওদের শেয়ার করে, কিন্তু ভালোবাসার কথা কিভাবে শেয়ার করবে? ইস, কি লজ্জা! কিন্তু ওরাও নাছুর বান্দা, কিছুতেই না শুনে ছাড়বে না। শেষমেশ সব লজ্জা শরম কাটিয়ে প্রিয়া সব বলল। সবাই তো খুশিতে গদগদ। প্রিয়ার মা বলল, আগে ছেলের ছবি দেখা, ছেলে ভালো তো? প্রিয়া ফোন থেকে ছবি বের করে দেখালো। মাশাআল্লাহ, এটা তো পুরা নায়ক। কিন্তু মা, যাই করিস না কেন একটু সাবধানে থাকিস। আজকালের ছেলেদের দিয়ে বিশেষ নেই, দুদিন প্রেম করবে তারপর উধাও। মা, শিহাব ওরকম নয়, আমি ওকে তোমাদের সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা, তাহলে আজই আসতে বল। আজ? প্রিয়া ফোন করে শিহাবকে সব বলল। প্রিয়ার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রিয়া, তুমি ঠিক বলছো?
তোমার বাড়িতে আমার কথা জানিয়েছো? হ্যাঁ, তুমি না সেদিন বললে যে তোমার বাড়িতে আমার কথা বলেছো, তারাও তো রাজি। এখন আমার পরিবারও রাজি। এখন তো আমাদের বিয়েতে কোনো সমস্যাই হবে না। হুম। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমার ভয় করছে, সাথে লজ্জাও লাগছে। আরে আমি আছি তো, তাড়াতাড়ি আসো তুমি। প্রিয়া ফোন রেখে দিল। আধ ঘন্টার মধ্যে শিহাব বাড়িতে আসে। বাড়ির সবাই খুব পছন্দ করে। সেদিন বাইকে করে ঘুরতে যায় শিহাব আর প্রিয়া। ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল দেখে একটা ছাউনির নিচে আশ্রয় নেয় ওরা। মেঘে মেঘে কালো হয়ে আছে আকাশ। একটু পরপর বিদ্যুৎ চমকায়। প্রিয়া ভয় পেয়ে শিহাবের হাত জড়িয়ে ধরে। প্রিয়ার দিকে তাকিয়ে শিহাব একটা দুষ্টু হাসি দেয়। প্রিয়ার অনেক কাছে এগিয়ে যায় শিহাব। ঘোরের মধ্যে চলে যায়। প্রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রিয়া কেঁপে ওঠে, অবশেষে চোখ বন্ধ করে ফেলে। এক সময় প্রিয়া লজ্জা পেয়ে শিহাবকে জড়িয়ে ধরে। চোখের কোনা বেয়ে পানি ঝরে পড়ে প্রিয়ার। শিহাব প্রিয়ার হাত ধরে বলে, আমায় কখনো ঠকিও না প্লিজ। খুব বেশি ভালোবাসি তোমাকে। আমার চেয়ে বেশি তোমাকে ভালোবাসতে পারবে না। কখনো ঠকাবে না? ছেড়ে যাবে না তো কখনো? না। আমার খুব ভয় করে প্রিয়া, ছেড়ে যেও না আমায়। কাঁদতে কাঁদতেই ভাবনার জগৎ থেকে ফিরে আসে প্রিয়া। প্রিয়া চোখের পানি গাল বেয়ে ফাহাদের মুখে পড়ে। ফাহাদ তৎক্ষণাৎ উঠে বসে। দেখে প্রিয়া চোখ বন্ধ করে কাঁদছে। প্রিয়ার বাহুতে ধরে ফাহাদ হালকা ধাক্কা দেয়। প্রিয়া চোখ মেলে তাকায়। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কই? চোখ দিয়ে পানি পড়ছে, আবার বলছো কই? প্রিয়া চোখে হাত দিয়ে দেখে আসলেই সে কাঁদছে। পুরনো ক্ষত কেন এত পুরাই প্রিয়াকে? কি হলো? কিছু না, এমনি চোখ দিয়ে পানি পড়ছিল। কি লুকাচ্ছ বলো তো? লুকানোর মতো কিছু নেই। ফাহাদ প্রিয়ার গালে হাত রেখে বলল, অতীতের স্মৃতিগুলো মনে পড়েছে? প্রিয়া আর সেখানে বসলো না। এক ছুটে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। হুট করেই কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে পড়ছে ওর কথা? তবে কি অতীত আবার ফিরে আসছে? কেন হলো এমন? কেন? প্রিয়া মুখে হাত দিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একসময় প্রিয়া ক্লান্ত হয়ে যায়। চোখ বন্ধ করে ভাবতে থাকে, এত ভালোবাসার মানুষটা কি করে এত পরিবর্তন হয়ে গিয়েছিল। সময়টা প্রিয়ার এইচএসসির টেস্ট পরীক্ষার মাত্র 5 দিন আগের। মাঝখানে এতগুলো সময়, দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায় শিহাব আর প্রিয়ার ভালোবাসায়। শিহাবের প্রচন্ড ইগো ছিল আর প্রিয়ার ছিল প্রচুর রাগ, কিন্তু ভালোবাসার কমতি ছিল না কারোরই। কোনো আড্ডায় প্রিয়া থাকলেই সেখানেই গর্ব করে বলতো শিহাবের কথা, কিন্তু হঠাৎ ভূমিকম্পন নেই সব বদলে গেল। ভূমিকম্প যেমন কোনো সংকোচ দিয়ে আসে না, শিহাবের পাল্টে যাওয়াটাও ঠিক তেমনই ছিল। আগের মতো তো কথা বলেই না, দেখাও করে না। যতটুকু কথা হয় শুধু ঝগড়া হয়, আর না হয় শিহাব চুপ করে থাকে। প্রিয়া ভেবে পায় না শিহাবের এমন পরিবর্তনের কারণ। 3 দিন এভাবেই কেটে যায়। যেখানে ঝগড়া করে শিহাব 1 ঘন্টায় থাকতে পারত না, সেখানে 3 দিন প্রিয়ার সাথে কথা না বলেই থাকছে। প্রিয়াকে ইগনোর করছে। শিহাবের এমন আচরণ প্রিয়া কিছুতেই মেনে নিতে পারে না। একা একাই কেঁদে কেটে বুক ভাসায়। ঠিক মতো খায় না, গোসল করে না, একদম পাগল প্রায় অবস্থা। কলেজে গিয়েও কাঁদতে থাকে। প্রিয়া ফোন দিলেই কেটে দিয়ে মেসেজ দেয়, আমি বিজি আছি। অথচ পরে আবার কল দিলে দেখে শিহাবের নাম্বার ওয়েটিং। অবাক হয় প্রিয়া। এই কি সেই ভালোবাসার মানুষটা যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো? কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছে। বারবার ফোনে ট্রাই করছে শিহাবকে, বাট নো রেসপন্স। মেসেজেরও কোনো রিপ্লে নেই। স্যারের কোনো লেক্সেরও মাথায় ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে শিহাবকে অ্যাক্টিভ পাই, মেসেজ করে, কেমন আছো তুমি? সিন করে না মেসেজ। জান কথা বলো না কেন? কি করেছে আমি? কেন এমন করছো আমার সাথে?
আকুতি মিনতি করে একটাবার কথা বলতে চায় প্রিয়া। শিহাব রিপ্লে করে, চেষ্টা করব। প্লিজ জান, একটা বার কথা বলো আমার সাথে। টিফিন টাইমে ফাঁকা ক্লাসে গিয়ে ফোন দেয় প্রিয়া। বারবার ট্রাই করেও লাভ হচ্ছে না। প্রিয়া জোরে আত্মনাদ করে কেঁদে ওঠে। অনেকবার ট্রাই করার পর শিহাব ফোন রিসিভ করে বলে, বলো। আমার সাথে এমন কেন করছো? শিহাব চুপ। প্লিজ কিছু বলো। আমি একটু সমস্যায় আছি প্রিয়া। কেমন সমস্যা যেটা আমাকে বলা যায় না? তোমাকে বললে তুমি কষ্ট পাবে। কষ্ট তো তুমি এখনো কম দিচ্ছ না। বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে। প্রিয়ার বুকে মোচড় দিয়ে ওঠে। বিয়ের কথা? তো এখানে সমস্যার কি আছে? তুমি না বলেছিলে তোমার বাড়ির সবাই জানে আমার কথা, মেনেও নাকি নিয়েছে? তখন মেনে নিয়েছিল, এখন নিচ্ছে না। বাবা অন্য জায়গায় মেয়ে দেখতে চাইছে। এসব তুমি কি বলছো শিহাব? তুমি কি জানো তুমি কি বলছো? কেন মেনে নেবে না তারা? তখন মেনে নিয়েছিল, এখন নিচ্ছে না। বাবা অন্য জায়গায় মেয়ে দেখতে চাইছে। আমার মাথা কাজ করছে না। প্রিয়া কোনো কিছু না ভেবেই বলে ফেললো, আমি করব না, আমি পড়াশোনা করব না। তোমার জন্য আমি আমার স্বপ্ন স্যাক্রিফাইস করতে রাজি আছি। তবুও প্লিজ আমায় ছেড়ে যেও না। দেখছি। দেখছি? এরপর তুমি কি বলছো দেখছি? প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। উপাস থেকে শিহাব ফোন কেটে দেয়। প্রিয়ার অঝর চোখের পানে শিহাবের হৃদয় স্পর্শ করতে পারছে না। শিহাব কিছুই ক্লিয়ার করে বলছে না। সবকিছুই রাহার সাথে শেয়ার করে ফোন দিয়ে। সব শুনে রাহা বেশ রেগে যায়। এমন করার তো কোনো মানে নেই। কিছু তো একটা ক্লিয়ার করে বলতে পারে। প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ফোনের উপাস থেকে রাহা বলল, একটা সময় আমরা যখন কষ্টে কাঁদতাম তখন তুই আমাদের বুঝাতি, হাসাতি, আর আজ এভাবে ভেঙে পড়ছিস। তুই তুই না অনেক শক্ত মনের মেয়ে। এভাবে কাঁদিস না প্লিজ। আমারও এমন একটা সমস্যা যে তোর কাছে গিয়ে যে তোকে বুকে জড়িয়ে নেব সেটার উপর পারছি না। আমার শাশুড়ি খুব অসুস্থ। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না রাহা। শোন, তুই আজ ফোন দিয়ে ক্লিয়ারলি জিজ্ঞেস করবি সে কি চায়। হয় সারা জীবনের মতো একসাথে থাকবে, নয়তো ছেড়ে দিবে। এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। রাহা আরো অনেক কিছু বুঝালো। প্রিয়াও সিদ্ধান্ত নিল যা হবার আজই হবে। ফোনের অপর পাশ থেকে ফোন দিতে থাকে, কিন্তু রিসিভ করে না শিহাব। সাথে মেসেজও দেয়। প্লিজ শিহাব, ফোনটা ধরো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। মেসেজ সিন করে কিন্তু রিপ্লাই করে না। প্রিয়া আরো মেসেজ দেয়, সাথে ফোনও দিতে থাকে। প্রিয়া ভেবে পায় না যে ছেলে প্রিয়ার একটা ফোন কলের আশায় চাতক পাখির মতো বসে থাকতো, সেই ছেলে এখন পুরো দমে প্রিয়াকে ইগনোর করছে। তবে কি শিহাবের ভালোবাসা পুরোটাই নাটক ছিল? ভাবতে পারছে না প্রিয়া। অপর পাশ থেকে শিহাবের রিপ্লাই আসে, আমি অফিসে ব্যস্ত আছি। একটা বার কথা বলবো। অবশেষে শিহাব। তুমি এমন কেন করছো শিহাব? আমায় নিয়ে যে সমস্যা সেটা আমি সমাধান করেই দিলাম। আমি পড়বো না, তাহলে আর কিসের সমস্যা বলো? কেন ইগনোর করছো আমায়? আমি বুঝতেছি না আমি কি করব। এরকম ভাবলেশীন উত্তর দিও না শিহাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আমায় ছেড়ে যেও না। কেন বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কথাগুলো বলতে বলতেই প্রিয়া কেঁদে দেয়। কান্না করো না প্লিজ, আমি দেখি কি করতে পারি। তোমার কথা সব ছন্ন ছাড়া। তুমি সত্যিই আমায় ভালোবাসো তো, নাকি সবটা নাটক ছিল? ভালোবাসি আমি। কেমন ভালোবাসা এটা, যেখানে দিনের পর দিন তুমি আমায় কষ্ট দিচ্ছ, ইগনোর করছো? কি করব আমি জানি না।
সেই এক কথা, ভালোবাসি অনেক শিহাব। আমি পরে ফোন দিচ্ছি, বস আসতেছে। শিহাব ফোনটা রেখে দিল। প্রিয়া ফ্লোরে বসেই জোরে জোরে কান্না শুরু করলো। বাড়িতে কেউ নেই, লামিয়া আর মা ওর নানির বাসায় গেছে, বাবা অফিসে, পুরো বাড়িতে প্রিয়া একা। কষ্টের দম আটকে আসছে প্রিয়ার। আবারও ডায়াল করে শিহাবের নাম্বারে। এবার কল ওয়েটিং। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। শিহাবের বন্ধুকে ফোন দিয়েও কিছুই জানতে পারে না প্রিয়া। অসহায় হয়ে পড়ে, শেষমেশ শিহাবকে মেসেজ করে। মেসেজটা সেন্ড করে খাটের সাথে হেলান দিয়ে বসে চোখের পানি ঝরায়। প্রিয়ার বিশ্বাস শিহাব প্রিয়াকে ভালোবাসে, চাই শিহাব নিশ্চয়ই প্রিয়াকে ছেড়ে দিবে না। ফোনের মেসেজ টোন বেঁচে ওঠে। শিহাবের মেসেজ। প্রিয়া তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে। মেসেজ দেখে প্রিয়ার সব বিশ্বাস মুহূর্তেই ভেঙে যায়। বিশ্বাস করতেই পারছে না মেসেজটা ছিল। আমায় তুমি ক্ষমা করে দিও প্রিয়া, আমার কিছুই করার নেই। আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না, আমি নিরুপায়। ভালো থেকো। প্রিয়ার সাথে সাথে শিহাবকে ফোন দেয়, নাম্বার ব্যস্ত। যতবার ফোন দেয় একই কথা, তার মানে নাম্বারটা ব্ল্যাকলিস্ট ফেলেছে। মেসেজ টাইপ করার মতো শক্তি পাচ্ছে না প্রিয়া। ফেসবুকে লগ ইন করে দেখে সব আইডি ব্লক করে দিয়েছে, এমনকি হোয়াটসঅ্যাপ এবং ইমো থেকেও সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে শিহাব। কি করে করতে পারলো এটা শিহাব? প্রিয়া আবার চিৎকার করে কাঁদতে থাকে। এভাবে হারিয়ে যাবে শিহাব, এভাবে ঠকাতে পারে? বিশ্বাসই হচ্ছে না প্রিয়ার। ওই সময় প্রিয়ার মা ফিরে আসে। প্রিয়াকে এভাবে কাঁদতে দেখে তিনি ভয় পেয়ে যান। দৌড়ে মেয়ের কাছে এসে জড়িয়ে ধরে। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? প্রিয়া কান্নার জন্য কথা বলতে পারছে না। কান্নার শব্দে পাশের ফ্ল্যাট থেকেও লোকজন এসে পড়েছে। মা কোনো রকমে তাদের বুঝ দিল অন্য কথা বলে। তারা চলে যেতেই মা বলল, শিহাবের সাথে কিছু হয়েছে? প্রিয়ার মা স্তব্ধ হয়ে যায়। যেই ছেলে এত ভালোবাসতো সে কি করে এটা করতে পারে? তাহলে কি সবটাই নাটক ছিল? মেয়ের এমন অবস্থা দেখে তিনি কিছুতেই নিজেকে সামলাতে পারেনি। মেয়ের সাথে সাথে কান্না করেন। মেয়েকে বোঝানোর মতো মানসিক অবস্থাও তার নাই। এদিকে প্রিয়ার প্রায় পাগল পাগল অবস্থা। কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। প্রিয়াকে একদমই সামলানো যাচ্ছে না। এই মুহূর্তে লামিয়াকে ফোন দেয় মা। তখনই নানু, খালামণিরা আর লামিয়া ছুটে আসে। প্রিয়ার অবস্থা দেখে কেউই চোখের পানি আটকাতে পারেনি। এভাবে কেউ ভালোবাসতে পারে সেটা প্রিয়াকে না দেখলে কেউ জানতোই না। প্রিয়ার কান্নায় মনে হচ্ছে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। সে রাতে আর প্রিয়াকে জোর করেও খাওয়াতে পারেনি কেউ। কি করে খাবে প্রিয়া? ভালোবাসার মানুষটার কাছে যে খুব জঘন্যভাবে ঠকেছে। শিহাব ঠকিয়েছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না প্রিয়া। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। পাশেই নানু আর লামিয়া আপু বসে নীরবে কাঁদছে। প্রিয়া প্রচুর হার্ড হয়েছে। কখন কি পাগলামি করে বসে বলা যায় না। হয়তো নিজেরই কোনো ক্ষতি করে ফেলবে, তাই কেউ প্রিয়াকে একা ছাড়েনি। সেই দিনই প্রিয়ার বাবা সব জানতে পারেন, কিন্তু আদরের মেয়েকে কিছুই বলেননি। সারা রাত ওই দিন কেউ ঘুমায়নি। দিন যায় দিন আসে, প্রিয়ার খারাপ সময়গুলো আর যায় না। প্রিয়ার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় ওর মা, তারপর পরিবার। এই সময়টাতে মানসিক সাপোর্ট সবচেয়ে বেশি দরকার। আর ফ্রেন্ডরাও ওকে প্রচুর সাপোর্ট করে, কিন্তু যে যাই বলুক না কেন প্রিয়ার অবাধ্য মন সেটা মানতে নারাজ। শিহাবের শূন্যতা কুড়ে কুড়ে খায় প্রিয়া। সবার মাঝে সবার এত বোঝানোর কথাও প্রিয়ার মনকে ধরে রাখতে পারে না। এদিকে মা প্রতিদিনই কাঁদে। চোখের সামনে মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারবে না কোনো মাই। কারো সাথেই কথা বলে না প্রিয়া। নামাজে বসে শুধু চোখের পানি ফেলে। এত কষ্ট কেন ভালোবাসায়? কেন এত বিরহ? টেস্ট পরীক্ষাও চলে আসে। এমন মানসিক অবস্থায় পরীক্ষা দেওয়া কঠিন। কোনো প্রিপারেশন নেই, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে পরীক্ষা দেয়। নিজের কষ্টগুলোকে লুকিয়ে সবার সাথে হেসে কথা বলার চেষ্টা করে। বুকের ভেতর পুরে ছাই হয়ে গেলেও মুখে মিথ্যা হাসি ফুটাতে ভুলেনি প্রিয়া। প্রিয়া ভাবে নিজের কষ্টের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে, মাকে কাঁদাচ্ছে, ঠকিয়েছে শিহাব, অথচ কষ্ট পাচ্ছে প্রিয়া আর ওর পরিবার। প্রিয়া সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক আর কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাই বুকের কষ্টগুলো বুকে রেখেই সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে।
নিখুঁত ভালো থাকার অভিনয় কেউ ধরতেও পারে না। কিন্তু রাত হলেই কষ্টগুলো আর আটকে থাকতে চাইতো না, চোখের পানি হয়ে বেরিয়ে আসতো। এমন কোনো রাত নেই যে রাতে ও কাঁদেনি। আর মাত্র 1 মাস বাকি আছে প্রিয়ার এইচএসসি পরীক্ষার। মাঝখানে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যায় শিহাবের স্মৃতি আঁকড়ে ধরে। 1 ঘন্টা যে মানুষটার সাথে কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটার সাথে এখন কথা না বলেই সময় কেটে যায়। প্রিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মানুষ বদলাতে সত্যি সময় লাগে না। গিরগিটিও মানুষের কাছে নিঃসন্দেহে হার মানবে। শিহাবের বন্ধু খবর দিল মার্চের 15 তারিখে শিহাবের বিয়ে। শিহাবের বিয়ে শুনে প্রিয়ার বুক মোচড় দিয়ে উঠল। মানতেই পারছে না কথাটা, আজ 11 তারিখ, তাহলে আর 4 দিন বাকি ওর বিয়ের। অসহনীয় ব্যথা হচ্ছে বুকে, আবার পাগলামি শুরু হয়ে যায়। যেই স্বপ্নগুলো প্রিয়াকে দেখাতো, সেই স্বপ্নগুলো অন্য কাউকে নিয়ে পূরণ করবে। আবার সেই আগের মতো কান্নাকাটি শুরু করে দেয়। এবারের কষ্টটা আরো বেশি। নিজেই ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কেউই সহ্য করতে পারে না। সেখানে প্রিয়া পাগলের মতো ভালোবাসে শিহাবকে। প্রিয়ার কান্না মা কিছুতেই সহ্য করতে পারে না। তিনি আত্মনাদ করে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ, আমার মেয়েটাকে আর কত কষ্ট দিবা? ওই ছেলে তো দিব্যি সুখে আছে, তাহলে আমার মেয়েটার কেন এভাবে কষ্ট দিচ্ছ? ওর কষ্ট সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ, ওর সব কষ্ট তুমি আমায় দাও, তবু আমার মেয়েটাকে আর কাঁদাইও না। 14 তারিখ গায়ে হলুদের দিন শিহাব প্রিয়াকে ফোন দেয়। হ্যালো, ভালো আছেন? শিহাবের মুখে আপনি ডাক শুনে তাচ্ছিল্যের হাসি হাসলো প্রিয়া। উত্তরে বলল, যেমন রেখেছো। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করতাম বলো? আমার যে কিচ্ছুই করার নেই। আজ তোমার গায়ে হলুদ না? হুম। খুব আনন্দ হচ্ছে তাই না? আমি জানি আমার কেমন লাগছে। মিথ্যে নাটক আর করো না প্লিজ। তুমি অনেক খুশি আমি জানি, অথচ আমার সামনে এমন ভাব ধরছো যে তুমি আমাকেই ভালোবাসো। কেন ঠকালে আমায় শিহাব? কি দোষ ছিল আমার? আমি তোমায় ঠকাইনি, আমি পরিস্থিতির শিকার। নিজের দোষগুলো আর পরিস্থিতির উপর চাপিয়ে দিও না। তোমার বউ নিশ্চয়ই অনেক সুন্দর। জানি না। বলো না। আমি তো প্রিয়া নিঃশব্দে কাঁদছে। শিহাব সেটা বুঝতে পারছে। প্রিয়ার কথা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। ভাঙা ভাঙা গলায় বলল, তোমার অনেক কিছুই করার ছিল শিহাব, তুমি করনি, কারণ তুমি তো আমায় কখনো ভালোই বাসোনি। এভাবে না ঠকালেও হয়তো পারতে। যে স্বপ্নগুলো তুমি আমায় দেখিয়েছিলে, সেই স্বপ্নগুলো কাল থেকে অন্য একটা মেয়ের সাথে পূরণ করবে। যেখানে আমার বউ সাজার কথা ছিল, সেখানে অন্য একটা মেয়ে বউ সাজবে। যে রাতটাকে ঘিরে আমাদের দুজনের স্বপ্ন ছিল, সেই রাতের স্বপ্ন অন্য একটা মেয়ে পূরণ করবে। তোমার যেই হাতের স্পর্শ আমার পাওয়ার কথা ছিল, সেই স্পর্শে অন্য মেয়ে মোহিত হবে। তবুও বলবো, তুমি সুখী হও। আল্লাহ তোমাকে অনেক সুখী করুক। ভালো থেকো আমার ভালোবাসা। প্রিয়া ফোন কেটে বন্ধ করে দেয়। শব্দ করে কাঁদতে থাকে। আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একদমই না। যে জীবনে শিহাব নেই, সেই জীবন রেখে কি হবে? মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরছে। একবার বিবেকে তাড়া দেয়, শিহাবের জন্য নিজের পরিবারকে কষ্ট দেবে? আবেগে বলে বেঁচে থাকতে শিহাব অন্য কারো হবে, এটা কিছুতেই মানতে পারবে না। আবেগের তাড়নায় আর কষ্টে মায়ের একটা কাপড় নিয়ে ফ্যানের সাথে বাঁধে। গলায় কাপড় পেঁচিয়ে পায়ের নিচ থেকে সজোরে ধাক্কা দিয়ে টুলটা সরিয়ে দেয়। তখনই রুমে প্রবেশ করে প্রিয়ার বাবা আর লামিয়া। নিজের চোখে মেয়েকে এভাবে ঝুলে থাকতে দেখে তার শ্বাস রুদ্ধ হয়ে যায়। লামিয়ার সাথে সাথে চিৎকার দেয়। প্রিয়ার মা, খালামণি, নানুরা দৌড়ে আসে। প্রিয়া অতীত থেকে ফিরে আসে, সাথে সাথে চোখ মেলে তাকায়। অতীতের কষ্ট এখন প্রিয়ার গলা চেপে ধরেছে। গলাটা শুকিয়ে এসেছে, একটু পানি খাওয়া দরকার। ঘরে ওয়াটার বোতলে পানি নেই, তাই ভেতরের রুমে যেতে হবে। দরজা খুলতেই দেখে ফাহাদ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 4টা বাজে।
একটু পরে মা রান্না করতে উঠবে আর উনি এখানে ঘুমাচ্ছে। এই যে শুনছেন, একটাকেই ফাহাদ ধরপড়িয়ে ওঠে। প্রিয়া দুই বাহু ঝাঁকিয়ে বলে, এই তুমি এভাবে চলে আসলে কেন? কি হয়েছে বলো? আমি কত ভয় পেয়েছি জানো? প্রিয়া ফাহাদের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধূসর বাদামি চোখগুলো ভয়ে জানান দিচ্ছে। আচ্ছা সব ছেলে কি এক? ফাহাদও কি কখনো ঠকাতে পারে? ভয় পেয়ে কি নিজেকে গুটিয়ে নিচ্ছে? সত্যি কি ভালোবাসা বলতে কিছু আছে? কি ভাবছো? কিছু না। বাড়ি যাবেন না? তাড়িয়ে দিচ্ছ? মোটেও না। বিয়েটা শুধু আগে করি, তারপর দেখিও পুরো শ্বশুর বাড়িটা কিভাবে দখল করে নেই। তখন তুমি তোমার শ্বশুর বাড়ি থাকবে আর আমি আমার শ্বশুর বাড়ি। ফাহাদের কথা শুনে প্রিয়া হেসে দেয়। ইস, এইভাবে হেসো না গো, বুকে লাগে আমার। আচ্ছা ঠিক আছে, এখন চলেন এগিয়ে দেই। মেইন দরজা পর্যন্ত যেতেই ফাহাদ থেমে যায়। আমার আর যেতে হবে না, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ফাহাদ দুই পা এগিয়ে আবার ফিরে আসে। কিছু বলবেন? একটা কথা জিজ্ঞেস করি? শিওর। অতীতের মানুষটাকে এখনো ভালোবাসো? না। তবে কি ঘৃণা করো? তাও না। তাহলে? তাকে আমি ভালোবাসি না, ঘৃণাও করি না। তার প্রতি আমার সব অনুভূতি ফিকে হয়ে গেছে। তার উপর রাগ হয় না? না। কেন? আমি হলে তো মেরেই ফেলতাম। রাগ করবো কেন? আর আমি মারারি বা কে? যার যার শাস্তি সে এসে পাবে। রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে, জানেন তো? এটাই যথেষ্ট আমার জন্য। ফাহাদ প্রিয়ার গালে হাত রেখে বলল, অতীতগুলোকে আর হাতছানি দিতে দিও না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। প্রিয়া অফিসে গিয়েই ফাহাদের কাছে যায়, কিন্তু ফাহাদ প্রিয়াকে দেখেও না দেখার ফান করে রইল। ফাহাদের এমন ব্যবহারে প্রিয়া অবাক হয়, চোখ পিট পিট করে ফাহাদের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকাচ্ছেন না কেন? ফাহাদ হাতের কলমটা ঘুরাতে ঘুরাতে বলে, তুমি কি রানী ভিক্টোরিয়া? তোমাকে এত দেখার কি আছে বুঝলাম না। ফাহাদটা। প্রিয়া তেড়ে যায় ফাহাদের কাছে, দুই হাত দিয়ে গলা চেপে ধরে বলে, আমি কি কি আমি বলেন? প্রিয়ার হাত সরিয়ে ফাহাদ কাশতে কাশতে বলে, বাবারে, বউ তো নয় যেন অগ্নিকন্যা। জেনে শুনে আগুনে পা রাখলেন কেন শুনি? ফাহাদ প্রিয়াকে হাসকা টান দিয়ে নিজের কোলে বসায়। আরে আরে, কি করছেন? চুপ, তোমার ভালোবাসার আগুনে পুড়তে চাই, তাই জেনে শুনেই ভালোবেসেছি। পুরে যদি ছাই হয়ে যান? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠং। আমি কি সবার সাথে ঢং করি? আমি কি জানি? কে জানে? আপনি জানেন। আচ্ছা শোনো, কি? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকবে নাকি পাগলি? তাও তো ঠিক। চলো। কোথায়? সারপ্রাইজ দেখবে না নাকি কোলেই বসে থাকবে? শুধু তুমি কোলে থাকলেই হবে। একটা বাবু আনি, চলো। নির্লজ্জ। ফাহাদ হাসলো, প্রিয়ার চোখ ধরে বাহিরে নিয়ে যাচ্ছে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চলো তো তুমি। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে প্রিয়ার চোখ ছেড়ে দিল। সবকিছুই কেমন যেন ঝাপসা লাগছে। চোখ কসলিয়ে সামনে তাকাতেই প্রিয়া হা হয়ে যায়। পৃথা এসেছে। পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরল।
তোর হানিমুন শেষ পৃথা। সারা বছর কি হানিমুনে করে যাব? যা ফাজিল, তুই যে আজ থেকে অফিসে জয়েন করবি বলিসনি তো। তোকে কেন বলবো? তুই কি আমায় সব বলিস? আমি আবার কি লুকালাম? ডুবি ডুবি জল খাও, আর এখন বলো কি লুকালাম? পৃথার ইঙ্গিত বুঝতে পারে প্রিয়া, কান চুলকে বলে, আসলে মানে কি বলতো, আমি না তোর হানিমুনের সময় নষ্ট করতে চাইনি তো, তাই ফোনে বলিনি। বাট আমি ভেবেছিলাম পরে তোকে বলবো পাক্কা। হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না, স্যার আমায় সব বলেছে। রাগ করে না আমার পৃথা সোনা। সর, আগে বল বিয়ে কবে করছিস? বিয়ের কথা শুনতেই প্রিয়ার মুখটা মলিন হয়ে যায়। যতদিন না ফাহাদের বাবা মেনে নিবে ততদিন তো বিয়েও করতে পারবে না। পৃথা হালকা ধাক্কা দিয়ে বলে, এমন চুপসে গেলে কেন? হ্যাঁ, খুব শীঘ্রই করব বিয়ে। কথার মাঝে প্যাসকেটে ফাহাদ বলে, আমি বুড়ো হয়ে গেলে তখন বিয়ে করবে? হ্যাঁ করব, তখন আপনি হবেন আমার বুড়ো বর। সবাই প্রিয়ার কথাই হেসে ফেলল। প্রতিদিনই ফাহাদ প্রিয়াকে বাড়িতে এগিয়ে দেয়, কিন্তু আজ আর্জেন্ট কাজ থাকায় অফিসের একটা গাড়িতে উঠিয়ে দিল। আজ অফিসেও ছুটি হয়েছে দেরি করে। মাঝ রাস্তায় হুট করেই গাড়ি খারাপ হয়ে যায়। বিপদের উপর বিপদ। হাত ঘড়িতে তাকিয়ে দেখে 11:39 বাজে। এত রাতে তো গাড়ি পাওয়াও মুশকিল। তাহলে এখন কি হবে? প্রিয়া ফাহাদকে ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ। অদ্ভুত তো, আজ হচ্ছে কি এসব? এভাবে গাড়িতে বসে থাকতেও বোরিং লাগছে, আবার ভয়ে বেরো হতে পারছে না। বলা তো চায় না মানুষরূপী পশু আবার কখন ছাপিয়ে পড়ে। এত সময় ধরেও কোনো গাড়ির হদিশ পেল না। কিছুক্ষণ পরে কিছু লোক হুড়মুড়িয়ে গাড়ির কাছে এলো। প্রিয়াকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করলো। কারোরই মুখ দেখতে পাচ্ছে না, কারণ সবাই মুখে কালো কাপড় দিয়ে বাঁধা। একজন লোক প্রিয়ার নাকের কাছে কিছু একটা চেপে ধরতেই প্রিয়া সেন্সলেস হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন প্রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চারপাশে তাকিয়ে দেখে ওরা রাস্তায় আছে, দুই পাশে বড় ঘন জঙ্গল। এখানে মেরে ফেলে রাখলেও কেউ টেরই পাবে না। একদম মানব শূন্য জায়গা। প্রিয়া ফাঁকা ঢোক গেল, তবে কি আজই জীবনের শেষ দিন? প্রিয়ার সামনে একজন চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে আছে, হাতে ছুরি। প্রিয়া কাপা কাপা গলায় বলল, কে আপনি? লোকটি উত্তরে কিছু না বলে মুখের কালো কাপড়টা সরিয়ে ফেলে। প্রিয়া পুরো শকড হয়ে যায়। আপনি? লোকটা অট্র হাসিতে মেতে ওঠে। প্রিয়া ভয় পেয়ে যায়। লোকটি আর কেউ নয়, ফাহাদের বাবা। আঙ্কেল, আপনি আপনি এটা করেছেন? কিডন্যাপ করেছেন আমায়? এছাড়া তো আমার আর কিছুই করা ছিল না মামুনি। সেদিন তো ভালোভাবেই তোমায় বোঝালাম, কিন্তু তুমি তো বুঝলে না, তাই আর কি বাধ্য হলাম। ছি আঙ্কেল, এসব কি করে? ছি আঙ্কেল, এসব করে কি লাভ? ফাহাদের লাইফ থেকে আমার সরানোর জন্য এত কিছু। ওই কে আছিস, একে নিয়ে যা তো, আর কাজটা জলদি সেরে ফেল। প্রিয়া এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। কি করার কথা বলছেন উনি? একটা লোক এসে প্রিয়ার হাত পায়ের বাঁধন খুলে প্রিয়াকে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। প্রিয়া লোকটার সাথে ধস্তাধস্তি করেও পারছে না, মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। আল্লাহ ছাড়া আর কেউই এখন বাঁচাতে পারবে না। প্রিয়া আত্মনাদ করে বলে, কি ক্ষতি করেছি আমি আপনাদের? কেন আমার ক্ষতি করছেন? জঙ্গলের মধ্যে নিয়ে প্রিয়াকে ছেড়ে দিল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। প্রিয়া ভাবে এই সুযোগ, যেভাবেই হোক এই অন্ধকারেই পালাতে হবে। প্রিয়া দৌড় দিতে গেলে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তখনই সাথে সাথে চারিদিকে লাইট জ্বলে ওঠে। ঝাড়বাতিতে চারপাশ আলোকিত হয়ে উঠেছে। চোখ মেলে তাকিয়ে দেখে ফাহাদ প্রিয়াকে ধরে রেখেছে। ভূত দেখার মতো ভয়ে চিৎকার দিয়ে ওঠে প্রিয়া। চারপাশ থেকে অনেকেই সজোরে ভেসে আসে। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ।
প্রিয়া এবার চারপাশে তাকায়। ফাহাদের বাবা মা, ফুল, প্রিয়ার মা, ভাইরা, পৃথা, আকাশ সবাই উপস্থিত। প্রিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সবাই জোরে জোরে হেসে বলল, হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া। সারপ্রাইজ। প্রিয়া কেঁদে দিল, কাঁদতে কাঁদতেই বলল, এটা কেমন সারপ্রাইজ? আর একটু হলেই তো আমি ভয় মরে যেতাম। ফাহাদ চোখের পানি মুছে দিতে দিতে বলল, তোমার ছোট ভাইয়ার কাছে শুনেছিলাম তুমি নাকি সারপ্রাইজ পেতে পছন্দ করো, আর তাই তো তোমার জন্মদিনে এই ছোট্ট সারপ্রাইজ। এটা সারপ্রাইজ? একটু হলেই তো মরতাম। তখন আমার জন্মদিন আর মৃত্যুবার্ষিকী একসাথেই পালন করতেন। চুপ পাগলি, আমি ছিলাম তো। হ্যাঁ, এই জন্যই তো ভয় পেয়েছিলাম। কি? চিল্লান কেন? হয়তো আপনারাই দেখিয়েছেন, তাহলে দোষ আপনার না? এই আইডিয়া কিন্তু আমার না, ফুলের আইডিয়া এটা। চোখ কসলাতে কসলাতে প্রিয়া ফুলের দিকে তাকালো। কাজটা ভালো করনি ননদিনী। তোমার জন্মদিনে যদি তোমাকে নাকানি চুবানি না খাইয়েছি, তো আমিও তোমার ভাবি নই। ফুল প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি ভাবি, এই নাও তোমায় একটা কিসি দিয়ে দিলাম। তবু রাগ করো না প্লিজ। আর আমি তো শুধু আইডিয়া দিয়েছিলাম, কাজে তো লাগিয়েছে বাবা আর ভাইয়া। বাবা কথাটা শুনে প্রিয়া থমকে যায়। ভয়ের কারণে এতক্ষণে খেয়ালই ছিল না ফাহাদের বাবা এখানে, তাও আবার সবার সাথে মিলে প্রিয়াকে সারপ্রাইজ দিল। হোক ভয়ঙ্কর সারপ্রাইজ, তবুও প্রিয়া ফাহাদের বাবার দিকে ঘুরে দাঁড়ালো। তিনি তাড়াহুড়াই বললেন, আমার কোনো দোষ নেই মা, আমি প্রথমে ওদের প্রস্তাবে রাজি ছিলাম না, ওরা জোর করে আমাকে দিয়ে এটা করিয়েছে, বিশ্বাস কর আম্মু। সবাইকে অবাক করে দিয়ে প্রিয়া তাকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় তিনিও চমকে যান। প্রিয়ার মাথায় তিনি হাত বুলিয়ে দিলেন। প্রিয়াকে কাঁদতে দেখে বললেন, বাবা হই না আমি, এবার মতো ক্ষমা করে দাও, আর কখনো ওদের কথা শুনবো না। কান্নারত অবস্থায় প্রিয়া বলল, আপনি যদি আমার প্রতিটা সারপ্রাইজে থাকেন, তাহলে আমি হাজারো ভয়ঙ্কর সারপ্রাইজ পেতে চাই বাবা। আমার বার্থডের বড় সারপ্রাইজ তো আপনি বাবা। আমি ভাবতেও পারিনি এত সহজে আপনি আমায় মেনে নেবেন। তোমার কথাগুলো সেদিন আমার মন ছুঁয়ে গিয়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এটা তো সাক্ষাৎ মায়াবিনী। তোমাকে হারাতে দেওয়া যাবে না। আমার ফাহাদ সঠিক মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু মনের শান্তির জন্য ভালোবাসা প্রয়োজন, যেটা তোমার চোখে দেখেছিলাম। ওই দিন বাড়িতে গিয়েই আমি বলে দেই আমি রাজি। তারপর তুমি অফিসে থাকাকালীন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যেটা ফাহাদও জানতো না, শুধু ফাহাদের মা ছাড়া। কাল যখন ফাহাদ ফুলের সাথে ডিসাইড করেছিল কিভাবে তোমাকে সারপ্রাইজ দিব, তখনই আমি ওদের সবটা জানাই, আর আমিও সারপ্রাইজ দিতে অংশগ্রহণ করি। প্রিয়ার চোখের পানি আজ বাত মানছে না। এটা সুখের অশ্রু। সত্যি মানুষের সব সময়টা খারাপ যায় না, একটা সময় সুখ ঠিকই হাতছানি দেয়। কেক কাটার জন্য এগিয়ে যেতেই দেখে মায়ের চোখে পানি। এই মানুষটার চোখে প্রিয়ার সব মুহূর্তেই পানি থাকবে। তবে প্রিয়া জানে মায়ের চোখের পানিও আনন্দের। তবে মায়ের কপালে একটা চুমু খেলো। কেক কাটার পর সবাই মিলে কিছুটা সময় কাটালো, তারপর যে যার মতো শুয়ে পড়লো। ওরা যেই বাগানে গিয়েছিল তার পাশেই ফাহাদদের বাংলো বাড়ি। এখানেই সব আয়োজন করা হয়েছে। রাত 2টা বাজে। বাংলো বাড়িতে সুন্দর একটা ফুলের বাগান আছে, তার পাশেই ছোট্ট একটা পুকুর। পুকুর আর ফুলের বাগানের মাঝামাঝি একটা দোলনা। ফাহাদ আর প্রিয়া পাশাপাশি দোলনায় বসে আছে। আজও আকাশের থালার মতো সম্পূর্ণ একটা চাঁদ উঠেছে, সাথে তো অজস্র তারা আছে। প্রিয়া আকাশের দিকে তাকিয়েই বলল, একটা কথা বলি? বলো। আপনার কোলে একটু মাথা রাখি? না। প্রিয়া অবাক হয়ে ফাহাদের দিকে তাকালো। না কেন? কারণ আমি তোমার উপর রেগে আছি। কি করেছি আমি? 1, তুমি এখন আমায় আপনি করে রাখো। 2, বার্থডেতে কোনো গিফট পেলাম না।
প্রথমত আমার তুমি ডাকতে লজ্জা লাগে, তবে চেষ্টা করব। আর 2 বার্থডে তো আমার ছিল, তাহলে আমি গিফট দিব কেন? তোমাদের উপর কোনো রাগ নেই আমার ভাবি। এই যে তোমরা সব রাগ অভিমান ভুলে আমার বিয়েতে এসেছো, একসাথে থাকবে বলেছো, এটাই আমার বিয়ের বড় গিফট, আর কিচ্ছু চাই না। পাগলি বোন। বড় ভাইয়ার 2 বাচ্চা আর ছোট ভাইয়ার 1 বাচ্চা, মোট 3 জনে মিলে প্রিয়ার লেহেঙ্গা ধরে টানছে। প্রিয়া নিচে তাকিয়ে দেখে 3 বিচ্ছুকে, লেহেঙ্গা ধরে বলে, আব্বু আম্মু, আমার লেহেঙ্গা এভাবে টানলে তো খুলে যাবে, তখন তো লজ্জা পাবো ফুপি। গেটের সব ঝামেলা চুকিয়ে বরযাত্রীরা ভেতরে প্রবেশ করে। ফাহাদ ভেতরে গিয়ে থমকে যায় প্রিয়াকে দেখে। প্রিয়া তখন ছবি তোলায় ব্যস্ত। চোখ ধাঁধিয়ে যাচ্ছে ফাহাদের। বউ সাজে কাউকে এত সুন্দর লাগতে পারে? শুধু একজোড়া চোখ নয়, 2 জোড়া চোখ প্রিয়ার উপর স্থির। একজোড়া ফাহাদের আর অন্য জোড়া মৃন্ময়ের। মৃন্ময়ের দৃষ্টি ভরা অবাক, কৌতূহল আর সেই সাথে বুকে চিনচিন ব্যথা অনুভব করা। মৃন্ময় মনে মনে ভাবে, আমি কি ঠিক দেখছি? প্রিয়া এখানে, তাও বউ সাজে? কয়েকজন ফাহাদকে নিয়ে বসায়। মৃন্ময় তখনও ঠায় দাঁড়িয়ে আছে, পা চলছে না ওর, মনে হচ্ছে মাটি কামড় দিয়ে ধরে রেখেছে। ছবি তোলা শেষে প্রিয়া ফাহাদের দিকে তাকিয়ে হা হয়ে যায়। লাল খয়েরি শেরওয়ানিতে অপরূপ লাগছে ফাহাদকে। বাম হাতে একটা কালো ঘড়ি, মাথায় পাগড়ি নেই, পাগড়িটা পরে আছে পাশের একজন ছেলে, সম্ভবত ফাহাদের বন্ধু হবে। পৃথা এসে প্রিয়াকে ফাহাদের পাশে বসায়, আর চোখে ফাহাদকে দেখছে প্রিয়া। লাজুক লাজুক চোখে তাকাই বারবার। হুট করেই সামনে দৃষ্টি যায়, প্রিয়ার হাসি বিলীন হয়ে যায়। মৃন্ময় এখানে কেন? তখনই ফাহাদ ইশারায় মৃন্ময়কে ডাকে। এদিকে আয় মৃন্ময়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? প্রিয়া ভ্রু কুঁচকিয়ে বলে, কে উনি? আমার ভাই। আমি তো জানতাম তুমি একাই আর ফুল। আরে ও আমার খালাতো ভাই, এতদিন বাইরে ছিল, আমার বিয়েতে এসেছে। ও, প্রিয়ার মনে এবার ভয় ঢুকে যায়। মৃন্ময় ফাহাদের ভাই। ফাহাদ যদি জানতে পারে মৃন্ময় প্রিয়াকে ভালোবাসে, তাহলে কি হবে? ভাইয়ের জন্য ত্যাগ করবে? আবার স্বপ্ন ভেঙে যাবে? ভয়ে ঘেমে যাচ্ছে প্রিয়া। ফাহাদ প্রিয়াকে ঘামতে দেখে বলে, আর ইউ ওকে? ইয়া। প্রিয়ার বান্ধবীরা সব দৌড়ে আসে। প্রিয়ার কিছু ভালো লাগছে না, চারপাশে চোখ বোলায় প্রিয়া। সকলের এত হাসি খুশি মুহূর্ত কি নিমিশেই শেষ হয়ে যাবে? মৃন্ময় ধীরে ধীরে প্রিয়ার দিকে এগিয়ে আসে। তখনই ফুল এসে প্রিয়াকে নিয়ে যায় ছবি তোলার জন্য। প্রিয়ার হাসি আসছে না, মুখে জোরপূর্বক কৃত্রিম হাসি ফুটিয়ে তুলেছে ছবি। বিষয়টা খেয়াল করেছে ফাহাদ। সবার চোখের আড়ালে নিয়ে যায় প্রিয়াকে। কি হয়েছে তোমার প্রিয়া? এমন ভীত দেখাচ্ছে কেন তোমাকে? পচমকা ফাহাদকে জড়িয়ে ধরে প্রিয়া। তুমি আমায় ঠকাবে না তো ফাহাদ? আমায় ছেড়ে যাবে না তো? রিল্যাক্স, কি হয়েছে আমায় বলো। মৃন্ময়। মৃন্ময় কি? প্রিয়া চুপ করে আছে। ফাহাদ বলল, আমি বিয়েটা করব না। প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ে করবে না মানে? আমি বিয়েটা করব না, এটাই বলবো ভেবেছিলে? ফাহাদের কথায় কিছুই বুঝতে পারছে না প্রিয়া। হ্যাসকা টান দিয়ে প্রিয়াকে নিজের কাছে নিয়ে আসে, চোখে চোখ রেখে বলে, আমি সব জানি। মৃন্ময়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, মৃন্ময় রিমির জন্য বিয়েটাও ভেঙে দেয়। এরপর মৃন্ময় তোমাকে ভালোবেসে ফেলে। সব জেনে শুনে আমি এতদূর এগিয়েছি। তুমি সব জানতে, সব জেনেও বিয়ে করছো? লিসেন প্রিয়া, আমি এতটা মহৎ নই যে নিজের ভালোবাসাকে ভাইয়ের হাতে তুলে দিব। হ্যাঁ দিতাম হয়তো, যদি তুমি মৃন্ময়কে ভালোবাসতে। আমি এটাও জানতাম যে তুমি মৃন্ময়কে ভালোবাসতে না, শুধুমাত্র পরিবারের কথা ভেবে বিয়ে করতে রাজি হয়েছিলে। আস্তে আস্তে তুমি মৃন্ময়কে বিশ্বাস করতে শুরু করেছিলে, তখনই মৃন্ময় তোমাকে ঠকায়। তুমি এসব কি করে জানো? ছোট ভাইয়া বলেছে।
আর মৃন্ময় যে আমাকে ভালোবাসে এটা কিভাবে জেনেছো? যেদিন মৃন্ময় প্রথম তোমাকে অফিসের এলাকায় দেখে, ওই দিন সন্ধ্যায় আমি আর মৃন্ময় রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তোমার পিছু যখন আমরা নেই, তখন তোমায় পেছন থেকে দেখে চিনেছিলাম। বিশ্বাস করো, তখন এত কষ্ট হয়েছিল এটা ভেবে যে মৃন্ময় আর আমার ভালোবাসার মানুষটা একজনই। অনেকবার ভেবেছিলাম সরে যাব, কিন্তু মন বলল এই ভুল করিস না। তখন আমি সব ইনফরমেশন নিতে লাগলাম। এরপর যখন তোমার ভাইয়ার সাথে পরিচয় হয়, ভাইয়াকে সব খুলে বললাম। পরে ভাইয়া সব বলেছে। তাহলে আমার প্রথম অতীতের কথাও তুমি জানতে, এই জন্যই আমার কথাগুলো তখন শোনোনি? হ্যাঁ জানতাম, কিন্তু ওইগুলো ভাইয়া বলেনি। তোমার ডায়েরি পড়ে জেনেছি। প্রথম যেদিন তোমার ঘরে নানির সাথে বসে গল্প করি, সেদিনই টেবিলে তোমার ডায়েরি পাই এবং লুকিয়ে নিয়ে আসি বাসায়। বিশ্বাস করো, এত কেঁদেছি ডায়েরিটা পড়ে, যা বলে বোঝাতে পারবো না। আর ডায়েরিটা পড়ার পর থেকে তোমার প্রতি ভালোবাসা কয়েকশো গুণ বেড়ে যায়। মনে মনে এটাই প্রতিজ্ঞা নেই, তোমাকে কিছুতেই হারাতে দিব না। কি করে ছাড়বো বলো? ভালোবাসি তো খুব। প্রিয়া ফাহাদের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদে। সকল ভয় দূর হয়ে যায়। আসলে সবাই এক হয় না। ভুল মানুষের মাঝেও একজন সঠিক মানুষ আসে আমাদের জীবনে। হয়তো আমরা চিনি না, নয়তো দেরিতে চিনি। আর ফাহাদ সেই সঠিক মানুষটাই। ফাহাদের সাথে প্রিয়ার বিয়েটা খুব সুন্দরভাবে মিটে যায়। ধুমধাম করে বিয়ে হয়। কোনো কিছুরই কমতে ছিল না বিয়ের আয়োজনে। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন মৃন্ময় প্রিয়ার কাছে আসে। প্রকৃতি কতটা নিষ্ঠুর প্রতিশোধ নাই, তাই না প্রিয়া? প্রিয়া মৃন্ময়ের দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। মৃন্ময়ের চোখ মুখ লাল হয়ে আছে। না পাওয়ার কষ্টটা ভেতরে পুড়ে ছাই করে দিচ্ছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, শুধুমাত্র একটা ভুল আমার জীবনটাকে এলোমেলো করে দিল। সেদিন যদি রিমির কথায় গলে ওই ভুলটা না করতাম, তাহলে তোমায় পেতাম, তুমি আমার বউ হতে। কিন্তু প্রকৃতি কি প্রতিশোধটাই নিল দেখো, তোমাকে ভাইয়ের বউ বানিয়ে দিল। অন্য কাউকে বিয়ে করলেও হয়তো সহ্য করতে পারতাম, কিন্তু এই কষ্টটা অসহনীয় প্রিয়া। প্রকৃতির প্রতিশোধ খুব কঠিন। মিস্টার মৃন্ময়, একটা সঠিক সিদ্ধান্ত জীবনকে যেমন সুন্দর করতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত জীবনকে শেষও করে দিতে পারে। তাছাড়া আমার যা বলার সেদিনই বলে দিয়েছি। আজ আর নতুন করে কিছু বলার নেই। আমার ভালোবাসার মানুষটা ফাহাদি। না পাওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু পেয়েও হারানোর কষ্ট সহ্য করা যায় না। আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্য করে। প্রিয়া আর কথা বাড়ায় না, সামনের দিকে এগিয়ে যায়। প্রিয়ার যাওয়ার দিকে একরাশ আফসোস নিয়ে তাকিয়ে থাকে মৃন্ময়। প্রিয়াকে একটা চেয়ারে টেনে বসায় দুলাভাই। বসো বসো, নিজের বিয়েতে নিজে খাবে না? বলেই এক লোকমা বিরিয়ানি প্রিয়ার মুখে তুলে দিল। আর ছোট ভাইয়া সেই মুহূর্তের ছবি তুলে নিল। জন্মদিনে পৌঁছাতে কাজে লাগবে পরে। দরজার সামনে দাঁড়িয়ে দুলাভাই ফাহাদকে বলে, বুঝলা ফাহাদ, বিড়ালের মতো ম্যামও করার আগে বাসের ঘরে বিড়াল মেরে ফেলো। ফাহাদ কি বলল শোনা গেল না। প্রিয়া আড়ি পেতে শোনার চেষ্টা করছে। দুলাভাই আবার বলে, হাসো না মিয়া, আমার শালিকারে তো চিনো না, এমন নাকানি চুবানি খাওয়াইবো টেরও পাইবা না। দুলাভাইয়ের সাথে সাথে আকাশ সহ আরো অনেকেই হো হো করে হেসে দিল। শুধুমাত্র মৃন্ময় চুপ করে আছে। ওর এসবের ভেতরে একদমই থাকার ইচ্ছে ছিল না। সবার জোড়াজোড়িতেই বাসর ঘরের সামনে আসা। মৃন্ময়কে বেশ ভালো করেই দেখছে ফাহাদ। ফাহাদ ভাবে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। সবাই চলে যাওয়ার পর ফাহাদ রুমে ঢোকে। প্রিয়া তখন দরজার আড়ালে ছিল। অচমকা প্রিয়াকে দেখে ভয় পেয়ে যায়। ও মা গো! প্রিয়া ফাহাদের মুখ চেপে ধরে বলে, চুপ, এভাবে চেঁচাচ্ছ কেন? আমি কি চোর না ডাকাত? প্রিয়ার হাত সরিয়ে ফাহাদ বলে, তুমি এখানে কেন? শুনছিলাম কি? তোমাদের কথা। দুলাভাই বিড়াল মারার কথা বললো কেন? নিরীহ বিড়ালের দোষ কি? ফাহাদ মিটমিট করে হাসছে। উত্তর না দিয়ে এমন চোরের মতো হাসছো কেন? চোররা এভাবে হাসে?
এটাকে চোরামি হাসি বলে। আর কত রকম হাসি আছে? কথা ঘুরাচ্ছ কেন? কখন কথা ঘুরালাম? বিড়াল মারার কথায় ছিলাম আমরা। ও আচ্ছা, বিড়ালের তো অনেক দোষ, কোনটা রেখে কোনটা বলবো? যেগুলো মেন সেগুলোই বলো। আচ্ছা বলছি, আসো। ফাহাদ প্রিয়াকে টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়, পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জানো বিড়ালটাকে না আমার মারতে ইচ্ছে করে না। তাহলে মেরো না। মারবই তো না, এত কিউট বিড়াল কেউ মারতে পারে নাকি? কোথায় সেই বিড়াল? আমি দেখব। দেখবে? হ্যাঁ, শিওর? পাক্কা শিওর। আচ্ছা, আয়নার দিকে তাকিয়ে দেখো, লাল লেহেঙ্গা পরা মেয়েটাই বিড়াল। প্রিয়া চোখগুলো বড় বড় করে বলে, কি? আমি বিড়াল? ফাহাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েই পিঠে কয়েক দফা কিল বসিয়ে দিল। ফাহাদ মার খেয়ে বলে, দুলাভাই ঠিকই বলেছিল, এই জন্যই বাসরাতে আগে বিড়াল মারা উচিত। এখন বিড়ালের হাতেই আমার মার খেতে হচ্ছে। আরো মার খাওয়ার ইচ্ছা আছে? না না, আমি আর তোমার ধারে কাছেও ঘেঁষছি না, আমি শুতে গেলাম। ফাহাদ বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল, পিছু পিছু প্রিয়াও গেল। প্রিয়াকে দেখে ফাহাদ অন্য পাশে ঘুরে শুল আর মিটমিটে হাসে। পেছন থেকে প্রিয়া বলে, তোমার কি খুব লেগেছে? ফাহাদ চুপ। কথা বলছো না কেন? ফাহাদ কথা বলছে না দেখে প্রিয়াও বিছানায় উঠে গেল। ফাহাদের দু হাতের মাঝখান দিয়ে একদম মুখোমুখি বালিশে মাথা রাখলো প্রিয়া। ফাহাদ একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে। প্রিয়া ফাহাদের গালে হাত রেখে বলে, রাগ করেছো? আমি রাগ করলে কার কি আসে যায় তাতে? অনেক কিছু আসে যায়। সরো। না, সরবো না। প্রিয়া এক হাত পা ফাহাদের উপর দিয়ে চাপটে ধরে শুয়ে রইল। ফাহাদ আর তখন রাগের অভিনয় করে থাকতে পারল না, চট করে প্রিয়াকে জড়িয়ে ধরে হেসে দিল। রাগ শেষ? আমি কি সত্যি রাগ করেছিলাম নাকি? তাহলে কি মিথ্যা রাগ করেছিলে? হ্যাঁ, যাতে তুমি নিজ থেকে কাছে আসো। কি ফাজিল! ফাহাদ প্রিয়াকে ধরে উঠে বসায়। আচ্ছা প্রিয়া, একটা জিনিস খেয়াল করেছো? কি? তোমাকে এত এত গয়না দিয়েছি, কিন্তু একটা জিনিস দেইনি। কি? ভেবে দেখো তো কি। আমি তো কোনো কিছুর কমতি দেখছি না। পা দাও। মানে? আরে দাও না। প্রিয়া পা এগিয়ে দিল। এখন দেখেছো কিসের কমতি? নূপুর? হ্যাঁ। ফাহাদ বিছানা থেকে নেমে হাঁটু গেড়ে বসে। প্রিয়ার পা ফাহাদের হাঁটুর উপরে রাখে, খুব যত্ন সহকারে নূপুরগুলো পরিয়ে দেয়। নূপুরের সৌন্দর্যে প্রিয়া বিস্মিত হয়। ফাহাদ আলতো করে প্রিয়ার পায়ে চুমু খায়। প্রিয়া শিউরে ওঠে, পা সরিয়ে নেয়। ফাহাদ প্রিয়ার পাশে বসে, পেছন থেকে জড়িয়ে ধরে প্রিয়ার ঘাড়ে মুখ ডোবায়। ফাহাদ, হুম। আমার না আনইজি লাগছে। সাথে সাথে ফাহাদ প্রিয়াকে ছেড়ে দিয়ে বলে, সরি। সরি কেন? তোমার আনিজে লাগবে এমন কিছু করা ঠিক হবে না। আরে আমি বলতে চেয়েছি ভারী ড্রেসে আমার আনইজি লাগছে, ড্রেসটা চেঞ্জ করা দরকার। তোমার লাগেজ তো ফুলের ঘরে মেবি, দাঁড়াও আমি নিয়ে আসি। না না, লাগবে না। তোমার না আনিজি লাগছে? হ্যাঁ তো? তো ড্রেস চেঞ্জ করবে না? করবো তো। তোমার কোনো ড্রেস দাও।
আমার ড্রেস তোমার গায়ে লাগবে? না তো, তুমি যেই মোটা। আমি একটু মোটা নই, আমি একদম ফিট। কচু, এখন তোমার একটা লুঙ্গি আর শার্ট দাও। তুই লুঙ্গি পরবে? হ্যাঁ পরবো, দাও। ফাহাদ একটা লুঙ্গি আর শার্ট এগিয়ে দেয় প্রিয়ার দিকে। এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার চেঞ্জ করা দেখবে? দেখলে কি হয়েছে? প্রিয়া চোখ গরম করে তাকায়। ফাহাদ যাচ্ছি যাচ্ছি বলে বেলকনিতে চলে যায়। প্রিয়া লাইট নিভিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দেয়। শার্ট পরতে পারলেও লুঙ্গিটা কিছুতেই পাচ্ছে না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। ফাহাদ বেলকনি থেকে বলে, হয়েছে তোমার? না ফাহাদ। আমি কি রুমে আসবো? আসো। ফাহাদ রুমে এসে দেখে লুঙ্গি হাতে নিয়ে প্রিয়া বসে আছে হতাশ মুখে। শার্টটা হাঁটুর 1 ইঞ্চি উপরে ছুঁই ছুঁই করছে। এভাবে দেখে ফাহাদের ঘোর লেগে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, লুঙ্গি পরছো না কেন? পারছি না তো। এত প্যাচের জিনিস পরো কিভাবে তোমরা? ফাহাদ হো হো করে হেসে দিল। প্রিয়া বিরক্ত নিয়ে বলল, এত হেসো না তো, পারলে লুঙ্গিটা পরিয়ে দাও। আমি পরিয়ে দিব? এমন একটা ভাব ধরছো যেন আমি পরপুরুষকে বলেছি। দাও দাও, পরিয়ে দাও। আচ্ছা উঠে দাঁড়াও। প্রিয়াকে এমন অবস্থায় দেখে ফাহাদের মাথা ঘুরে ওঠে। কত স্বপ্নই দেখেছে প্রিয়াকে বউ করার, কিন্তু এত কাছে এসেও ফাহাদের সব তালগোল পাকিয়ে যাচ্ছে। লুঙ্গি পরানো শেষে প্রিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখছে। ফাহাদের দৃষ্টি তখন প্রিয়ার উপর। কত হাসি খুশি একটা মেয়ে। ফাহাদ আস্তে আস্তে প্রিয়ার দিকে এগিয়ে যায়। প্রিয়া ফাহাদের দিকে ঘুরে বলে, দেখো তো আমায় কেমন লাগছে। ফাহাদ প্রিয়ার মুখের উপরে আলতো করে হাত রাখলো। পা চোকলা করে বিছানায় নিয়ে যায়। প্রিয়ার তখন দম যাই অবস্থা। ফাহাদ যতই কাছে যাচ্ছে প্রিয়ার নিঃশ্বাস ততই ভারী হচ্ছে। একটা সময় এতটা কাছাকাছি এসে পড়ে যে দুজনের নিঃশ্বাস একত্রে মিশে যাচ্ছে। প্রিয়ার চুলগুলো হাত খোপা করা ছিল। বাম পাশে খোপাটা খুলে দেয় ফাহাদ। চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে, মাতাল করা ঘ্রাণ। বাম হাত প্রিয়ার ঘাড়ে রেখে কপালে, গালে, ঠোঁটে, গলায় আলতো করে চুমু খায়। এরপর ঘাড়ে গভীর চুমু এঁকে দেয়। প্রিয়ার অবাধ্য হাত তখন ফাহাদের শার্ট আঁকড়ে ধরে। ফাহাদ এক হাতে প্রিয়ার শার্টের বোতামগুলো খুলে ফেলে। একটা সময় দুজনেই হারিয়ে যায় ভালোবাসার অসীম সীমানায়, যেখানে কেউ আটকানোর নেই, কেউ বাধা দেওয়ার নেই। একটি ভালোবাসার সম্পূর্ণ পূর্ণতা পেতে মোহিত হয়ে উঠেছে একে অপরের ভালোবাসায়। সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে নেয় প্রিয়া। ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই কাজে ব্যস্ত। বউ ভাতের আয়োজনের ব্যবস্থা করছে। প্রিয়া শাশুড়ির দিকে এগিয়ে যায়। শাশুড়ি মা তখন মৃন্ময়ের সাথে কথা বলছে। কিছু একটা নিয়ে শাশুড়ি মা খুব বকছে মৃন্ময়কে। মৃন্ময় প্রিয়াকে দেখে থমকে যায়। কালো জর্জেট একটা শাড়ি পরেছে প্রিয়া, হাতে ম্যাচিং করা কালো চুড়ি, নাকে সাদা পাথরের ছোট্ট একটা নাকফুল। লম্বা চুলগুলো থেকে পানের ফোঁটা পড়ছে, পায়ের নুপুরগুলোর শব্দ কানে বাজছে। মাথায় কাপড় দেওয়া, একদম স্নিগ্ধ লাগছে। মৃন্ময়ের কষ্ট যেন বহু গুণ বেড়ে যায়। প্রিয়া এগিয়ে গিয়ে শাশুড়িকে সালাম করে। তিনি বলেন, আরে তুমি এত সকালে ঘুম থেকে উঠছো কেন? আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সব সময়। এখন থেকে এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই, বাড়ির সব কাজ করার জন্য মানুষ আছে। আচ্ছা আমি তাহলে ফুলের কাছে যাই। দেখো কি ঘুমাচ্ছে হয়তো, পারলে একটু ওকে ঘুম থেকে তোলো। মৃন্ময় প্রিয়ার দিকে তাকিয়ে আছে, চোখ সরছে না। প্রিয়া এখন সম্পূর্ণই অন্য একজনের। সেই অন্য একজন আর কেউ নয়, নিজেরই ভাই ফাহাদ। মৃন্ময় আজই এখান থেকে চলে যেতে চাইছে। এভাবে প্রিয়াকে দেখতে পারছে না। নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। এটা নিয়েই সকাল সকাল খালামণির সাথে কথা কাটাকাটি হচ্ছে। মৃন্ময়ের মা এসে তার বোনকে বোঝায় যাতে মৃন্ময়কে যেতে দেয়, কারণ তিনি তো মা।
নিজের ছেলের কষ্টটা তিনি বুঝতে পারছেন। প্রিয়া ফুলের রুমে গিয়ে দেখে ফুল ঘুমাচ্ছে। 2-3 বার ডাকতেই ফুল ঘুম থেকে উঠে যায়। প্রিয়াকে জড়িয়ে ধরে বলে, ভাবি তুমি? তাই তো বলি, এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙলো কিভাবে? আমি ডেকেছি বলে ঘুম ভেঙেছে? কারণ তুমি তো জাদু জানো। ফাহাদ শার্টের হাত ফ্লোর করতে করতে ফুলের রুমে ঢুকে বলে, এখানে ননদকে আদর করে ঘুম ভাঙানো হচ্ছে, অথচ আমার বেলায় আদর নেই। ফুল বলে, ভাইয়া তুমি এত হিংসুটে কেন বলো তো? সত্যি বলে তো হিংসুক হবই। আমাকে একটু চুমুটুমু দিয়ে ঘুম ভাঙালে তোর ভাবির মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত রে? তুমি না দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ ভাইয়া। তোর ভাবিও তাই বলে। তুই তো দেখছি তোর ভাবির মতো হবি। তাও ভালো, তোমার মতো হব না। কি বললি? ফুল প্রিয়াকে ছেড়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। প্রিয়া আর চোখে ফাহাদকে দেখছে, লজ্জায় ভালো করে তাকাতে পারছে না। ফাহাদও কালো কালার শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, দেওয়ালের সাথে এক পা তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া লাজুক লাজুক মুখে বলে, ওভাবে কি দেখছো? আমার লজ্জাবতী বউকে দেখছি। কালকে কি ডোজ বেশি হয়ে গেছিল? ফাজিল কুত্তা। প্রিয়া দৌড় দিতে নিলেই ফাহাদ হাত ধরে ফেলে, জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ফুল তখন ওয়াশরুম থেকে বের হয়। প্রিয়া ফাহাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায়। বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, সব মেহমানের আসা যাওয়াও শেষ। তাই ফাহাদ সিদ্ধান্ত নিয়েছে কোথাও একটু ঘুরতে যাওয়া উচিত। হানিমুনের জন্য জায়গা ঠিক করেছে ব্যাংকক, কিন্তু আপাতত এখন ঘুরতে যাবে কক্সবাজার। সাথে যাবে পৃথা আর ওর হাজব্যান্ড আকাশ। সব গোছগাছ করাও শেষ। রাতের বাসে রওনা দিবে। ফাহাদ রুমে বসে পাবজি খেলছিল। প্রিয়া শাশুড়ির সাথে টুকটাক গল্প করে রুমে আসে। ফাহাদের সেদিকে দৃষ্টি নেই, গেমস খেলায় ব্যস্ত। প্রিয়া গিয়ে ফাহাদের সামনে বসলো, তবুও কোনো ভাবান্তর নেই। প্রিয়া বিড়বিড় করে বলে, অদ্ভুত, বিরক্তিকর। কি আছে এই গেমের মধ্যে যে বউয়ের দিকেও খেয়াল নেই? আরে রাগ করছো কেন? তুমি যখন রুমে প্রবেশ করেছো তখনই আমি পাবজি থেকে বেরিয়ে গিয়েছি। প্রিয়া উঠে দরজা পর্যন্ত আসতেই ফাহাদ প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে প্রিয়া। ছাড়ো ছাড়ো বলছি, তুমি তোমার গেমস নিয়েই থাকো। আরে রাগ করছো কেন? তুমি যখন রুমে প্রবেশ করেছো তখনই আমি পাবজি থেকে বেরিয়ে গিয়েছি। তাহলে ফোন নিয়ে কি করছিলে? দেখবে? দাঁড়াও। ফাহাদ ফোন বের করে একটা ভিডিও অন করে, যেখানে প্রিয়া বিড়বিড় করে একাই কথা বলছে। ভিডিওটা দেখে ফাহাদকে খামচি দেয়। কি করছো এটা? হ্যাঁ, তোমার এক্সপ্রেশন ভিডিও করে রাখলাম। দুমদাম কয়েকটা কিল বসাতেই শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ফাহাদ। রাত 9টায় বাস ছাড়ে। জানালার ধারে বসে আছে প্রিয়া, ফাহাদের কাঁধে মাথা রাখে। জানালা দিয়ে হিমেল বাতাস বয়ে আসছে। প্রিয়ার এক হাতে মুঠো বন্দি করে ফাহাদ চুমু খেয়ে বলে, জানো, যখন আমরা অফিস থেকে ট্যুরে গিয়েছিলাম তুমি পৃথার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিলে। আমার তখন খুব ইচ্ছে হয়েছিল তোমার পাশে বসে তোমার মাথাটা আমার কাঁধে রাখতে, আর তাই পৃথাকে সরিয়ে বসেছিলাম। দেখো ছবিগুলো এখনো আছে। তুমি আমায় এত ভালোবাসলে কেন বলো তো? কারণ জানতে চাইছো? তুমি আমায় কেন ভালোবাসো? কারণ ছাড়াই কোনো কারণ নেই। আমিও ঠিক কোনো কারণ ছাড়াই ভালোবাসি। কারণ নিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে তাতে থাকে স্বার্থ। আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি তোমায়। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় তোমাকে পেয়ে। আর আমি ভাগ্যবান তোমায় পেয়ে।
ফাহাদের কাঁধে মাথা রেখে প্রিয়া ঘুমিয়ে পড়ে। আর ফাহাদ তাকিয়ে তাকিয়ে দেখছে তার হোয়াইট ফেরিকে। ভোরে ওরা কক্সবাজার পৌঁছায়। আগে একটা হোটেলে ওঠে। প্রিয়া আর ফাহাদের পাশের রুমে পৃথা আর আকাশ। প্রিয়া ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। ফাহাদ ফ্রেশ হয়ে এসে দেখে একটুখানি সময়ে ঘুমিয়েও পড়েছে। ডাকতে গিয়েও ডাকলো না, ভাবলো ঘুমাক একটু। 10টার দিকে খাওয়া দাওয়া করে বিচে যায়। পানি দেখেই প্রিয়া লাফাতে থাকে। পৃথা আর প্রিয়া দুজনে দৌড়ে পানিতে চলে যায়। হাত ধরে দুজনেই ইচ্ছে মতো লাফাচ্ছে, হাসছে। আকাশ আর ফাহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই মিলে অনেকটা সময় পানিতে কাটায়। প্রিয়া আর পৃথা তো কিছুতেই যেতে চাচ্ছে না পানি থেকে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে হোটেলে নিয়ে এসেছে। বিচ থেকে আসার পরই ফাহাদ কিছুটা অসুস্থ হয়ে পড়ে, তাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে প্রিয়াকে নিয়ে পিছে যায়, কারণ সূর্যাস্ত একদম মিস করা যাবে না। সূর্যাস্তের সময় ফটোশুট করছিল ওরা। এর মধ্যেই ফাহাদ বলল, তুমি পৃথা আর আকাশের সাথেই থেকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? ফাহাদ যেতে যেতেই বলল, আসছি 5 মিনিট। পৃথা আর আকাশ একসময় কাটাচ্ছিল বলে ওরা ওদের ডিস্টার্ব করেনি। ফুলকে ফোন দিল কথা বলার জন্য। ফুল ফোন রিসিভ করে বলে, আমার কিউট ভাবির তাহলে আমার কথা মনে পড়লো? এত সুইট ননদকে কি আর ভোলা যায়? কত যে মনে রেখেছো সারাদিন পর এখন কল করলে। বাবা, আমার সুইটি রাগ করেছে? অনেক রাগ করেছি। আচ্ছা, কি করলে রাগ ভাঙবে? আসার সময় অনেকগুলো আচার আর বাদাম নিয়ে আসবে, ওকে? আচ্ছা, সাথে আরো অনেক কিছুই নিয়ে আসবো। আমার লক্ষ্মী ভাবি। বাবা মা কেমন আছে? ভালো আছে। মা কোথায়? মা তো মায়ের ঘরে। ও ভাবি, তুমি কি এখন বিচে? হ্যাঁ, কেন? আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি, তুমি আমাকে সানসেট দেখাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা পাগলি। ভিডিও কলে সানসেট সহ আশেপাশের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছিল। ব্যাক ক্যামেরায় একজনের মুখ দেখে প্রিয়া থমকে যায়। এই আবছা আলোতেও মুখটা স্পষ্ট দেখছে প্রিয়া। শিহাব, এত বছর পর শিহাবকে দেখে চিনতে একটুও কষ্ট হলো না। ভিডিও কলে ফুল অনেক কথাই বলছে, কিন্তু প্রিয়ার কানে কোনো কথাই যাচ্ছে না। শিহাব প্রিয়ার দিকে এগিয়ে আসছে। প্রিয়ার শরীর থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় ফুলকে বলল, ফুল, আমি হোটেলে গিয়ে তোমায় কল দিচ্ছি। ও কি ভাবি? প্রিয়া ফোন কেটে দিয়ে এই হোটেলের পথে যায়। পেছন পেছন শিহাবও আসে, পেছন থেকে ডাক দেয়, প্রিয়া দাঁড়াও প্লিজ, একটা বার দাঁড়াও। শিহাব দৌড়ে প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। একটু ঝুঁকে হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ কিছু কথা বলবো। প্রিয়া এবার ভালো করে দেখছে শিহাবকে। আগের মতোই আছে, কিন্তু চেহারায় লাবণ্য নেই আগের মতো। কথা বলবে না প্রিয়া? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। এটাই স্বাভাবিক, তবুও একটু সময় দাও প্লিজ। সন্ধ্যা হয়ে গেছে, আমাকে যেতে হবে। তাহলে কাল সকালে প্লিজ। ভেবে দেখবো। ভেবে নয়, একটাবার প্লিজ। আচ্ছা ঠিক আছে। কাল সকাল 6টায় আমি এখানে অপেক্ষা করব। আসছি আমি। রাতে আর ঘুম আসলো না প্রিয়ার। জেগে জেগে ফাহাদকে দেখলো। ফাহাদের গালে হাত বুলিয়ে মনে মনে বলল, সরি ফাহাদ, তোমাকে না জানিয়েই যাচ্ছি। আমার অনেক কিছু বলার আছে শিহাবকে। সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে প্রিয়া। বিচে গিয়ে দেখে শিহাব দাঁড়িয়ে আছে। প্রিয়াকে আসতে দেখেই শিহাব এগিয়ে আসে, হাসি হাসি মুখে বলে,
গুড মর্নিং। মর্নিং। কেমন আছো? প্রিয়া একবার ফাহাদের দিকে তাকিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, ভাগ্য আমাদের কোথায় নিয়ে আসে তাই না শিহাব? একটা সময় ছিল যখন আমি তোমার জন্য পাগল ছিলাম, একটা বার দেখা করার জন্য কত অনুনয় বিনয় করতাম, কিন্তু তখন তুমি আমার দিকে ফিরেও তাকাওনি। আর আজ শত রিকোয়েস্ট করে তুমি আমায় দেখা করতে রাজি করিয়েছ। শিহাব মাথা নিচু করে আছে। প্রিয়া বলল, এতগুলো বছর তোমার স্মৃতি থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছি, কিন্তু মন কেন জানি চাইতো একটা বার তোমার সাথে দেখা হোক, শুধু একটা বার। তোমাকে আমার অনেক প্রশ্ন করার আছে, যেগুলোর উত্তর তুমি আমায় দাওনি তখন। এখন কি দিবে সেটার উত্তর? কেন করেছিলে আমার সাথে এমন? কেন ঠকিয়েছিলে আমায়? তোমার কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে প্রিয়া, কিন্তু আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করেছি। কাউকে ঠকিয়ে যে কেউ সুখী হতে পারে না সেটা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু প্রকৃতি কিছুই ভুলেনি, কঠিন শাস্তি দিয়েছে আমায়। প্রিয়া একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তোমার বউ কেমন আছে? শিহাবের চোখগুলো ছলছল হয়ে গেল, গলা ধরে এসেছে। অনেক কিছু হয়ে গিয়েছে এর মধ্যে, আমি তোমায় ঠকাইনি। কি হয়েছে? আমার বিয়ের পর খুব ভালো মতো চলছিল সময়গুলো, হাসাহাসি সুখ সবই ছিল। বিয়ের 6 মাস পর একদিন সংবাদ পেলাম আমার ওয়াইফ প্রেগনেন্ট। এত আনন্দের মধ্যেও আরেকটা আনন্দের খবর এলো, আরও বেশি ভালোবেসে ফেললাম ওকে। নাম কি তোমার ওয়াইফের? শোভা। বাহ, নামেরও তো খুব মিল। কোথায় সে? হোটেলে রেখে আসছো? না। তাহলে? শোভা যখন 3 মাসে প্রেগনেন্ট তখন বাথরুমে পা পিছলে পড়ে যায়, বাচ্চাটাকে বাঁচানো যায়নি। এরপর শোভা অনেক ভেঙে পড়ে, কারোর সাথে কোনো কথা বলে না, এমনকি আমার সাথেও না। তখন ডক্টর আর বাড়ির সবাই বলল শোভাকে নিয়ে যেন রাজশাহী থেকে ঢাকায় চলে আসি, ব্যস্ত শহরে ঘুরলে ফিরলে মনটা ভালো হয়ে যাবে। আমিও তাই করলাম, ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম। অফিস থেকে এসে যতটা সময় পেতাম ওকে দিতাম। সত্যি বলতে অনেক ভালোবেসে ফেলেছিলাম ওকে। সময় পেলে ওকে নিয়ে ঘুরতে বেরোতাম। একটা সময় ও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। ভাবলাম আবারও আগের মতো হ্যাপি হব আমরা, কিন্তু এমনটা হলো না। পাশের ফ্ল্যাটের এক ছেলের সাথে সবার সম্পর্ক হয়। 2 মাস পরেই ছেলেটার সাথে ও পালিয়ে যায়, যাওয়ার আগে চিঠি লিখে যায়। কথাগুলো বলে শিহাব কাঁদছে। দ্বিতীয়বারের মতো শিহাবকে কাঁদতে দেখছে প্রিয়া। আগের বার কেঁদেছিল প্রিয়ার জন্যই, তবে সেটা ছিল অভিনয় মাত্র। কিন্তু এই কান্নাটা অভিনয় নয়, শিহাবের জন্য একটুও খারাপ লাগছে না প্রিয়া। রাস্তার একজন পথচারীও যদি প্রিয়াকে এই কথাগুলো বলতো তাহলে প্রিয়া শিওর যে কষ্টে কেঁদেই ফেলতো। কিন্তু এখন একটুও কষ্ট হচ্ছে না। প্রিয়া কি বলবে বা বলা উচিত বুঝতে পারছে না। শিহাব কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও প্রিয়া, আমি জানি এসব হয়েছে শুধু তোমাকে ঠকানোর জন্য। প্রিয়া তখনও ঠাই দাঁড়িয়ে আছে। এবার শিহাব প্রিয়ার হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আরেকটা বার কি আমায় ক্ষমা করে সব আগের মতো করা যায় না? একটা সুযোগ আমাকে দাও। পৃথিবীর সব ভালোবাসা তোমায় দিব, শুধু একটা বার সুযোগ দাও। আমি জানি তুমি আমায় এখন ভালোবাসো। প্রিয়া শিহাবের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। আমাকে টাচ করার কোনো রাইট নেই তোমার শিহাব, আর আমি তোমায় সুযোগ দিব মানে কি? তুমি কি জানো আমি বিবাহিত? আদারওয়াইজ তুমি ভুল জানো, আমি তোমাকে ভালোবাসি না। একটা প্রতারক কখনোই আমার ভালোবাসার যোগ্য না। তুমি ম্যারিড? কেন বিশ্বাস হচ্ছে না? তুমি কি ভেবেছিলে আমি তোমার অপেক্ষায় পাগল বনে যাব? হ্যাঁ, সত্যিই পাগল হতাম যদি তোমার ভালোবাসাটা সত্যি হতো, কিন্তু তুমি তো আমায় ঠকিয়েছো। পরিস্থিতির ওপর দোষ চাপিয়ে খুব সুন্দর করে আমায় ঠকিয়েছো। আর আমি যদি বিবাহিত না হতাম তবুও আমি তোমার জীবনে কখনোই ফিরে যেতাম না, কখনোই না। শিহাবের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। প্রিয়া কিছুক্ষণ দম নিল, এরপর ঠান্ডা গলায় বলল, তুমি যেদিন বিয়ের আনন্দে সামিল সেদিন আমি বাবার লাশ জড়িয়ে ধরে কাঁদি। লাশ? তোমার বা
আমার বাবা বেঁচে নেই শিহাব, এর জন্য আমিই দায়ী। কিভাবে জানো? কারণ আমি তোমার মতো একটা প্রতারককে ভালোবেসেছিলাম, যার শাস্তি পেল আমার বাবা। আমাদের একা করে দিয়ে ওপারে চলে গেল। কিভাবে হলো এসব? তোমার গায়ে হলুদের রাতে আমি তখন পাগল প্রায়, আবেগের বশে সুইসাইড করতে যাই। বাবা ছিল হার্টের রোগী, আমাকে ওভাবে ঝুলন্ত অবস্থায় দেখে সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি তো ঠিকই বেঁচে গেলাম, কিন্তু মেরে ফেললাম আমার বাবাকে। তুমি যেদিন আনন্দে সেজেগুজে বিয়ে করতে যাও, সেদিন আমার বাবার লাশ আমি বুকে জড়িয়ে ধরে কেঁদেছি। তুমি যেই রাতে শোভার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাও, আমি সেই রাতে বাবার ছবি বুকে নিয়ে কেঁদেছি। আস্তে আস্তে সবার থেকে নিজেকে আড়াল করে নেই। বাবার মৃত্যুর জন্য আমি এখনো নিজেকে দায়ী মনে করি। বিশ্বাস জিনিসটা হারিয়ে ফেলি। সবার ধারণা ছিল হয়তো বিয়ের পর ঠিক হয়ে যাব আগের মতো। বিয়ে করার মতো কোনো মানসিকতা আমার ছিল না, শুধুমাত্র সবার মুখের দিকে তাকিয়ে রাজি হই। কিন্তু বিধিরাম সেই আমায় ঠকায়। নাম তার মৃন্ময়। একটা সময় তোমার মতোই ভালোবাসা দেখায় আমায়, অভিনয়যুক্ত ভালোবাসা। বিশ্বাস করতে শুরু করি আবার। গায়ে হলুদের রাতে সে আমার পায়ে ধরে বলে আমায় বিয়ে করতে পারবে না তার এক্স গার্লফ্রেন্ডের জন্য। আটকায়নি তাকে। পরে সে উপলব্ধি করলো সে এখনো আমায় ভালোবাসে, যেমনটা এখন তুমি উপলব্ধি করছো। তোমাদের কাছে ভালোবাসা মানেই তো পুতুল খেলা। মৃন্ময়কে আমি একসেপ্ট করতে পারিনি। প্রকৃতি তার প্রতিশোধ নিল। তার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়। মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে। আর তুমি? আমি তাকে আমার সবটা দিয়ে ভালোবাসি। কেন জানো? কারণ তার ভালোবাসায় বিন্দুমাত্র অভিনয়ের ছোঁয়া নেই। যেখানে তোমার ভালোবাসা ছিল সবটাই নাটক, তোমার বিয়ের পর আমি সবই জানতে পারি। তুমি আমার আগেও বেশ কয়েকজনের সাথে টাইম পাস করেছো, তারাও ছিল তোমার লেভেলের, তাই হয়তো তোমায় ভুলতে পেরেছিল। আমাকে যখন থেকে তুমি ইগনোর করতে শুরু করো, তখন আসলে তোমার পরিবার থেকে কোনো চাপ আসেনি। তুমি নতুন রিলেশনে জড়িয়েছিলে। আর সবচেয়ে মজার বিষয় ছিল আমার জন্য এটা যে তোমার বিয়ে আরো আগেই ঠিক হয়েছিল শোভার সাথে। আমি ছিলাম তোমার টাইম পাস, কিন্তু আমার ভালোবাসা ছিলে তুমি। বিয়ের আগেও আমার কাছে কতই না নাটক করেছো। তুমি বলেছিলে তোমার পরিবারের সবাই জানে আমার কথা, কিন্তু সত্যিটা হলো কেউই জানতো না আমার কথা, শুধুমাত্র ঢাকার তোমার সেই বন্ধুগুলো বাদে। তুমি বলেছিলে তোমার পরিবার আমায় মানবে না, আমি ঢাকা শহরের মেয়ে বলে। সত্যিটা হলো তুমি বাড়িতে বিয়ের বিষয়ে আমার কথা জানাওনি। আমার বন্ধুরা যখন আমায় ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইলো তোমার কাছে, তুমি বলেছিলে আমার আর্থিক অবস্থা ভালো না, তাই তোমার পরিবার মানবে না কখনো। ভাবতে পারছো কতটা নিচু তোমার মন? তোমার কাছে টাকা পয়সা বাড়ি ঘর ছিল, ভালোবাসা আমি নই। বিয়েও করেছো বড়লোকের মেয়েকে, কি পেলে? থাকলো সে তোমার। আসলে কি বলো তো শিহাব, ভালোবাসা কি তুমি জানোই না। তুমি জাস্ট একটা মোহে আকৃষ্ট হও। আমি ভাবতাম আমি তোমার যোগ্য নই, কিন্তু সত্যিটা হলো তুমি আমার যোগ্য নও। আমার ভালোবাসার তো নওই। আমি তোমায় অভিশাপ দেইনি। হয়তো আমার মায়ের চোখের পানি, নয়তো আমার চোখের পানি তোমার জন্য অভিশাপ রূপ ছিল, যে কারণে সব পেয়েও তুমি হারিয়েছো। আসলে একটা কথা আমি সবসময় মানি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে মানুষটা বিয়ের আগে ঠকাতে পারে, সে বিয়ের পরেও ঠকাতে পারে। এজন্যই হয়তো আল্লাহ তোমার সাথে আমার জোড়া বানায়নি। তুমি চলে গিয়েছো বলেই আমি সত্যিকারের ভালোবাসা দেখা পেয়েছি। আমার ফাহাদকে পেয়েছি, যার চোখে আছে আমাকে হারানোর ভয়, যার মনে আছে আমার জন্য সীমাহীন ভালোবাসা, অহংকার নয়। একটা কথা বলি, ফাহাদ কিন্তু তোমার চেয়ে অনেক অনেক বড় লোক, তবু সেই গরিব মেয়েটার জন্যই পাগল হয়েছে। অপরিসীম ভালোবেসে বিয়ে করেছে। সে টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেনি, সে ঠিক মানুষ দেখেছে। ঠিক তেমনি তুমি ছিলে আমার জীবনে ভুল মানুষ, যার খেসারত আমাকে অনেকভাবে অনেক সময় ধরে দিতে হয়েছে। আর আল্লাহ তারপরে পাঠালেন আমার জীবনে ফাহাদকে। প্রকৃতি তার প্রতিশোধ নিবেই। আজকাল নিয়েছেও। প্রকৃতি তোমায় দিয়েছে শাস্তি, আর আমায় দিয়েছে আমার ভালোবাসা। সূর্যোদয় হয়েছে, চারিদিকে সূর্যের রক্তিম আভা। প্রিয়ার দৃষ্টি সেখানে। শিহাবের দিকে তাকাতেই দেখলো শিহাবের চোখ বেয়ে পানি পড়ছে।
তুমি অনুতপ্ত কিনা আমি জানি না শিহাব, তবে তোমাকে একটা কথাই বলবো, আর কাউকে আমার মতো ঠকিও না প্লিজ। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফাহাদের মতো একজন সঠিক মানুষকে আমার জীবনে আসার সুযোগ করে দেওয়ার জন্য। তুমি না চলে গেলে আমাকে আরো বেশি পস্তাতে হতো। আমি অনেক অনেক বেশি খুশি যে আল্লাহ ফাহাদকে আমার জীবনে পাঠিয়েছে। ভালো থেকো, আর পিছু ডেকো না আমায়। হোটেলে গিয়ে দেখলো ফাহাদ বিছানায় নেই। বেলকনিতে গিয়ে দেখলো ফাহাদ বিছানায় নেই। বেলকনিতে গিয়ে পেয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে যে? কফিতে চুমুক দিয়েই ফাহাদ পেছনে ঘুরে বলল, কফি খাবে? না। দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে, মনে হচ্ছে সব মেঘ কেটে গিয়ে শান্তিতে ভাসছে। ঘুম থেকে উঠে আমায় দেখোনি, এখন যখন আসলাম জিজ্ঞেস করলে না কেন কোথায় গিয়েছিলাম? তুমি আমার স্বাধীন ভালোবাসা, সব কিছুর জন্যই কি কৈফিয়ত চাইতে হবে? তাছাড়া আমি তো জানি তুমি কোথায় গিয়েছিলে। প্রিয়া অবাক হয়ে বলল, জানো? শিয়াবের সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? আসলে প্রিয়াকে থামিয়ে দিয়ে ফাহাদ বলল, আমি কোনো কারণ জানতে চাই না। রুমে ঢুকে একটা শার্ট নিয়ে বাইরে চলে গেল ফাহাদ। প্রিয়া এতবার পিছু ডাকার সত্ত্বেও শুনল না। খুব ভয় করছে ফাহাদ কি ভুল বুঝলো। ছেড়ে দিবে কি ভুল বুঝে? উপায় না দেখে ফোন করে। রুমের মধ্যেই ফোন বেঁচে ওঠে। ফোনটা রুমেই রেখে গেছে। আকাশকে যে বলবে সেটাও পাচ্ছে না। অযথাই ওদের টেনশনে ফেলবে, আর ওদের মুহূর্তগুলোকে নষ্ট করতে ইচ্ছে হলো না প্রিয়ার। তাই অপেক্ষা করতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, এখনো ফাহাদের আসার কোনো নাম নেই। টেনশনে মাথা কাজ করছে না প্রিয়ার। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। 10টার ফ্লোরে শুয়ে শুয়ে কাঁদছে প্রিয়া। তখন দরজা খোলার আওয়াজে উঠে বসে। ফাহাদকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে, কোথায় গিয়েছিলে তুমি? জানো কত টেনশন হচ্ছিল, কেন আমাকে একা রেখে চলে যাচ্ছিলে? আমায় ভুল বুঝো না প্লিজ। ফাহাদ চুপচাপ নিচে থেকে প্রিয়াকে ছাড়িয়ে নেয়। ফাহাদের হাতে কিছু প্যাকেট ছিল, সেগুলো বিছানায় রাখতে রাখতে বলল, ফ্রেশ হয়ে নাও। তুমি আমার উপরে রেগে আছো? আমার কথাটা শোনো ফাহাদ। কিছু না বলে ফাহাদ প্রিয়াকে ওয়াশরুমে নিয়ে যায়। শাওয়ার ছেড়ে দেয়। প্রিয়া হাজার কিছু বলতে চেয়েও বলতে পারছে না। গোসল শেষে ফাহাদ বেরিয়ে যায়। প্রিয়া চেঞ্জ করে বের হয়, কাঁদতে কাঁদতে বলে, আমার কথা শোনো প্লিজ। চুপ করে থাকো। প্যাকেট থেকে একটা সাদা শাড়ি বের করে ফাহাদ নিজ হাতে প্রিয়াকে শাড়ি পরিয়ে দেয়। নিজের চুল আশ্রয় দেয়। মুখে হালকা ফেস পাউডার দিয়ে দেয়। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে দেয়। কপালে সাদা পাথরের একটা টিপ পরিয়ে দেয়। 2 হাত ভর্তি গাছ কাটা কাচের চুড়ি পরিয়ে দেয়। 2 হাত ভর্তি খাস কাটা কাচের চুড়ি পরিয়ে দেয়। প্রিয়ার কোনো কথাই শুনছে না। ভুল ভাঙানোরও কোনো সুযোগ দিচ্ছে না। প্রিয়াকে রেডি করিয়ে ফাহাদ গোসল করতে চায়। অভিমানে কষ্টে বুক ফেটে কান্না আসছে প্রিয়ার। বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। ফাহাদ গোসল করে একটা সাদা পাঞ্জাবি পরে, হাত ফ্লোর করে নেয়। দেওয়ালের সাথে হেলান দিয়ে খালি গলায় গান ধরে। কেন ভাবো ছেড়ে যাব তোমায়? ছেড়ে গেলে তোমায় পাবো কোথায়? তোমাকে নিয়ে জীবন আর জীবন তো হয় না দুবার। তুমি আমার বসুন্ধরা, তুমি আমার বাঁচা মরা, তুমি আমার রঙিন আশা, তুমি আমার ভালোবাসা। গান শুনেই প্রিয়া বালিশ থেকে মুখ উঠিয়ে শোয়া থেকে বসে। ফাহাদ তখন মুস্কি হেসে 2 হাত প্রসারিত করে দেয়। প্রিয়া দৌড়ে এসে ফাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ে। ফাহাদও শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেরই চোখেই আনন্দের অশ্রু। এতক্ষণ ফাহাদের বুকটা শান্তি হলো প্রিয়াকে বুকে নিয়ে। কাঁদছো কেন পাগলি? আমি তোমায় কি করে ভুল বুঝি বলো তো? আমি তো জানি আমার পরীটা আমায় কত ভালোবাসে। আমি কালই তোমায় শিহাবের সাথে কথা বলতে দেখেছি। যদিও আমি জানতাম না ওইটা শিহাব, তবে আমার মন বলছিল ওইটাই শিহাব। আমিও চাইতাম একটাবার তোমার ওর সাথে দেখা হোক, ও দেখুক তুমি কতটা ভালো আছো। আমার বিশ্বাস আছে তোমার প্রতি, তাই তোমায় কোনো প্রশ্ন করিনি।
তাহলে এতটা সময় কেন কষ্ট দিয়েছো? এতদিন পর এক্সের সাথে দেখা, ওর অবস্থা জেনে বা ওকে দেখে তোমার খারাপ লাগতে পারে, তাই কিছুটা সময় আমি দূরে ছিলাম, যাতে তোমার মন শুধু আমার দিকেই থাকে। তাছাড়া দুজনই দুজনের প্রতি ভালোবাসার টান উপলব্ধি করতে পারলাম। আমার যে কি কষ্ট হচ্ছিল তোমায় ছাড়া থাকতে, আমি কখনো তোমায় ছাড়তে পারবো না। তোমাকে ছাড়া থাকলে আমি দম আটকে মরে যাব। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না ফাহাদ, ভালোবাসি। ভালোবাসি আমার পাগলিটা। দুজনেই চুপ করে রইল। কিছুক্ষণ পর ফাহাদ বলল, প্রিয়া। চাই কি? আদর। নির্লজ্জ। বুকে লাগে তো। আর নির্লজ্জ যখন বলে তখন নির্লজ্জের কাজটা করেই ফেলি, কি বলো? একদম না। তুমি না বললেও আমি শুনছি না। প্রিয়াকে পাঁচকোলা করে বিছানায় নিয়ে যায়, টেবিল ল্যাম্প অফ করে দেয়, প্রিয়াকে একটানা নিজের বাহু ধরে আবদ্ধ করে, শাড়ির কুচি খুলে দেয়, প্রিয়ার ঠোঁটে নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। সূচনা হয় আরও একটি ভালোবাসাময় রাত। আমরা সবাই সবার ভুল বুঝতে পারি, কিন্তু অনেক দেরিতে। ততদিনে অপর মানুষটা হয়তো ভুলেই যায় কি ঘটেছিল তার জীবনে। ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। রিভেঞ্জ অফ ন্যাচার বলে একটা কথা আছে। প্রকৃতি কখনোই তার প্রতিশোধ নিতে ভুলে না। মৃন্ময়ের একটা ভুলে প্রিয়ার জীবন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল, যার ফলস্বরূপ প্রিয়াকে হারাতে হলো। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে ভাইয়ের বউ হিসেবে সহ্য করতে না পেরে পাড়ি জমালো বিদেশের মাটিতে। শিহাব তার কর্মের ফল পেল প্রতিটা পদে পদে। জীবনের সুখের দেখা পেয়েও হারালো। কাউকে কাঁদিয়ে ঠকিয়ে সুখী হওয়া বড্ড কঠিন। অপরদিকে প্রিয়া উঠে গিয়েও জিতে গেল। অপরদিকে প্রিয়া ঠকে গিয়েও জিতে গেল। উদাহরণস্বরূপ পেল ফাহাদের মতো একজন সঠিক মানুষকে। দুজনের প্রতি দুজনের কাছে অফুরন্ত ভালোবাসা। সময় পেলেই একে অপরকে বলে, তুমি আমার ভালোবাসা।